সবার কাছে আন্তরিকভাবে দুঃখ এবং করজোড়ে ক্ষমা চেয়ে আমি আবারও শুরু করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আজকে লাইভটি শুরু করবার সঙ্গে সঙ্গেই আ কোনো না কোনো কারণে, যে কারণটি হয়তো পরবর্তীতে খুঁজে বের করা যাবে, আমরা লাইভ থেকে আউট হয়ে গিয়েছিলাম এবং ওই যেই স্ট্রিময়ার্ড এর লিঙ্কটি সেটি আর খুঁজে পাচ্ছি না। নতুন করে আরেকটি স্ট্রিময়ার্ড এর লিঙ্ক তৈরি করে আমাদেরকে নতুন করে লাইভটি শুরু করতে হয়েছে। সেজন্য আমাদের প্রায় ২৫ মিনিট বিলম্ব হওয়ার কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই যে আজকের বিষয়বস্তু হচ্ছে যে ঢাকায় যে গতকাল সারা দেশ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকার বড়, বড় সাংবাদিক, নেতা, সম্পাদক এবং গণমাধ্যম কর্মীদেরকে সামনে রেখে যে সম্মিলনটি হলো, যেটাকে বলা হচ্ছে গণমাধ্যম সম্মিলন ২০২৬। আমরা বলেছি এটির প্রত্যাশা কতটা ছিল সাংবাদিকদের এবং কালকে এটির প্রাপ্তি কতটা নিয়ে সাংবাদিকরা পেরেছেন, সেই বিষয়ে আজকে আমরা পর্যালোচনা করব। পরিচয় করে দিচ্ছি, আমার ডানে রয়েছেন গাড়িতে করে, তিনি বাসায় ফিরছেন। গতকাল তিনি এই অনুষ্ঠানে ছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ শ্রদ্ধেয় শহীদুল ইসলাম, যিনি কালকে বক্তব্য রেখেছেন এবং উপরে রয়েছেন যারা স্ক্রিনের বাইরে থাকেন তাদের জন্য একটু স্ক্রিনে আসেন প্লিজ। উপরে আছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সোহাগ আরিফিন, সেখানকার সাংবাদিকদের নেতা, সিআর এর প্রেসিডেন্ট। নিচে আছেন কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের সেখানকার কুমিল্লার প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, এবং নিচে আরেকজন যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন শাহিন রাজা টিটু, যিনি আমি যেখান থেকে এই অনুষ্ঠানটি করছি সেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আ রিপোর্টার্স ক্লাব এনআরসির প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে যে কথাগুলি আসলে শুরুর দিকে বলেছিলাম সেগুলো আর রিপিট করতে চাই না। সরাসরি আসতে চাই যিনি অন দা ওয়ে আছেন। কালকের পুরো ঘটনাটার সাক্ষী ছিলেন এবং একটি চমৎকার বক্তব্য তিনি রেখেছেন ঢাকার সেই কৃষি ইনস্টিটিউটে। তিনি হচ্ছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। শহীদ ভাই, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, গতকাল মূলত আপনি জানেন যে গত ১৮ই ডিসেম্বর, মানে গত বছরের ১৮ই ডিসেম্বর বাংলাদেশের দুটো আ প্রধান আ দৈনিক, একটি বাংলা দৈনিক 'প্রথম আলো' এবং আরেকটি ইংরেজি দৈনিক 'ডেইলি স্টার' এ এই হাদীর মৃত্যুকে কেন্দ্র করে রাতে যে নারকীয় তাণ্ডব ঘটেছে, অর্থাৎ একটি হামলা ভাঙচুর এবং আরেকটি অগ্নিসংযোগের ঘটনা। ওই ঘটনার পর সারা দেশে যেভাবে আসলে সাংবাদিকদের ফুঁসে উঠবার কথা ছিল, সেভাবে আমরা সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে ফুঁসে উঠতে দেখিনি। ১৮ তারিখের পর ১৮, ১৯, ২০, ২১, ২২ ৫ দিন পর ঢাকার সোনারগাঁর পেন প্যাসিফিক যে আন্তর্জাতিক মানের হোটেলটি, সেখানে আপনারা একটু নোয়াব, যেটি সাংবাদিকদের দুঃখিত মালিকদের সংগঠন এবং সবচেয়ে প্রভাবশালী যে সাংবাদিকদের সংগঠন সম্পাদক পরিষদ, তার যৌথ উদ্যোগে আপনারা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলেন এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে সারা দেশ থেকে আপনারা সাংবাদিকদেরকে ডেকে ঢাকায় নিয়ে যাবেন এবং সেখানে আপনারা সম্মিলিতভাবে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই কর্মসূচি নিয়ে মাঠে নামবেন। এরই আলোকে গতকালের এই চমৎকার পরিবেশে এবং অত্যন্ত সফলভাবে গণমাধ্যম সম্মিলন ২০২৬ সম্পন্ন হয়েছে। প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাকে বলেছেন, আমি সেখানে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছিলাম বৃহত্তর কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে যেভাবে আসলে সারা দেশ থেকে সাংবাদিকদের ডেকে নিয়ে যাওয়ার কথা ছিল, আসলে সেভাবে মাচ পিপুল যেভাবে আমরা বলি, অর্থাৎ সমস্ত সাংবাদিকদের সেখানে নেওয়া হয়নি। বেছে, বেছে সেখানে সাংবাদিকদের নেওয়া হয়েছে এবং কোন ধরনের কর্মসূচি ঘোষণা ছাড়াই অনুষ্ঠানটি শেষ হয়েছে বলেও অনেকে অনুযোগ করেছেন যে সেখান থেকে আসলে তেমন কোনো কর্মসূচি দেওয়া হয়নি। যদিও বলা হয়েছে যে পুরো সামারি করে আগামী মে মাসে ২ তারিখ যে আ ফ্রিডম ডে আছে, মানে প্রেস ফ্রিডম ডে, সেখানে এগুলো তুলে ধরা হবে এবং তখন ঢাকার বাইরেও এই ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। তবে একটি বিষয় আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যেটি দেখলাম বা বুঝলাম সেখানে থেকে, সেই সকাল ১০টা থেকে ১:৩০ পর্যন্ত বলা হয়েছে যে পেশাগত দায়িত্ব পালন করতে এ সময়ে সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। সকল বক্তাই পরিষ্কারভাবে বলেছেন। ডেইলি স্টারের মাহফুজ আনাম থেকে শুরু করে যিনি সভাপতি ছিলেন নুরুল কবির সম্পাদক পরিষদের, কিংবা বয়োজ্যেষ্ঠ যিনি আমাদের জাহিদুদ্দিন শফিক রহমান, তারপর গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন কামাল আহমেদ সহ বাঘা, বাঘা বোদ্ধার নেতারা কিন্তু এক কথা বলেছেন যে গণমাধ্যমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাংবাদিকদের মধ্যে অনৈক্য, যেটি প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলার পরেও সাংবাদিকরা কিন্তু সেভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি, যেটি ৫ দিন লেগেছে ২২ তারিখের এই একটা প্রতিবাদ সমাবেশ করতে। সেই জায়গা থেকে বলা হয়েছে আজকে গণমাধ্যমের যে কয়টি আমি দেখেছি আরকি, যে পেশার স্বার্থেই সারা দেশে সাংবাদিকদেরকে
ঐক্যবদ্ধ থাকতেই হবে, যেটি এখন সময়ের দাবি। সবকিছু মিলিয়ে আপনার অবজারভেশনটা শুনতে চাই, এবং আপনি কালকে দুর্দান্ত একটি বক্তব্য রেখেছেন যেটির মূল মাজেজাটা ছিল যে কখনোই ঐক্য সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক লেজুর বৃত্তি বা দলদাস বা দলকানা সাংবাদিকতা থেকে আমরা বের হয়ে সবাই ঐক্যবদ্ধ হতে না পারবো। আপনি বলেছিলেন কালকের বক্তৃতায় সুস্পষ্টভাবে যে যখন যে সরকার ক্ষমতায় যা, সাংবাদিক যে ইউনিয়নগুলি আছে, সাংবাদিক নেতারা আছে, সেই সরকারের তাবেদারি করে, যে কারণে সাংবাদিকদের মধ্যে সাগররুনির ঘটনার পর যে ঐক্যটা হয়েছিল সেটি আর বিগত দিনে খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে কি বলবেন? শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দাদা আমাকে কি আর 5 মিনিট পরে দেবেন? আর একজন একটু বলবেন, আমি একটু বাসায় উঠি, আমি রাস্তায় এখন, আর 5 মিনিটের ভিতরে আমি বাসায় উঠে যাব। তো আমাকে যদি একটু 5 মিনিট পরে কাইন্ডলি একটু অ্যালাউ করেন, তাহলে আমি 5 মিনিট পরে কথাটি বলি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনি 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 মানে ইয়ে নিয়েন না, লিভ নিয়েন না, আপনি থাকেন এই অবস্থায় বাড়ি যান। আমি আমি লাইনে আছি, আমি 5 মিনিট পরে বলি, 5-7 মিনিট একটু আর অন্য কাউকে দেন, একটু বলুন। ওকে ওকে ওকে, আপনি তাহলে শোনেন। আমরা তাহলে একটু আসতে চাই, আমার যেখানে থেকে এই অনুষ্ঠানটি করছি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা, সেখানকার একটি সংগঠন আপনারা জানেন, নবীনগর রিপোর্টার্স ইউনিয়ন, সংক্ষেপে যেটি এনআরসি, নবীনগর রিপোর্টার্স ক্লাব, দুঃখিত। সেটির সভাপতি শাহিন রাজা টিটু, যিনি আমার সঙ্গে যাওয়ারও কথা ছিল, শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে হয়তো যাওয়া হয়নি। তো টিটু, এই ঢাকায় গণমাধ্যম সম্মেলন 2026-এর পুরো বিষয়টি নিয়ে আপনার সঙ্গে ইতিমধ্যে আমার কয়েকবার কথা হয়েছে, ঢাকা থেকে আসবার পরে কথা হয়েছে, এবং আপনি এটিতে না গেলেও আমার ধারণা এটি আপনার নজরে ছিল। আপনি আপডেট বারবার জানতে চেয়েছেন, কি হচ্ছে, কি কর্মসূচি দেওয়া হচ্ছে, পরবর্তীতে এখান থেকে কোনো সাংবাদিক নিয়ে ঢাকায় যেতে হবে কিনা, নানান বিষয়ে আপনার সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন। তা আমি যেই প্রশ্নটি আসলে করেছিলাম আমাদের শহীদ ভাইকে, সেই প্রশ্নের আলোকে আপনি যদি কিছু বলতে চান, বা আপনারও যদি কোনো অনুযোগ থাকে এই গণমাধ্যম সম্মেলন 2026 নিয়ে। ধন্যবাদ। নবীনগরের কথার সম্পাদক এবং কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গদা আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে হাজির হয়েছেন। এখানে আলোচক বৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন কিংবা দেখবেন, সকলকে নবীনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সালাম জানিয়ে আমি আজকের যে আপনার বিষয়ে গণমাধ্যম সম্মেলন 2026 যেমনই আয়োজন হোক, সিদ্ধান্ত ছাড়াই হোক, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি হিসাবে আপনি ওখানে বক্তব্য দেওয়ায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। অন্তত আয়োজনটা না হলে তো আর বক্তব্য দিতে পারা যেত না। কিন্তু এখানে এই মিলন মেলা, এটি গণমাধ্যমের আত্মপরিচয়ের একটি আয়না বলে আমরা মনে করি। যেখানে একদিকে উঠে এসেছে সাংবাদিকতার সংকট, ভয়, চাপ ও নৈতিক প্রশ্ন, অন্যদিকে ছিল ভবিষ্যৎ পরিকল্পনার প্রত্যাশা। কিন্তু আসলে কি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার মতো সম্মেলনটুকু হয়েছে? প্রথমে আমি বলবো, এই সম্মেলনের কারা ছিল? লেখা হয়েছে গণমাধ্যম সম্মেলন 2026। তার মানে সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা ওখানে উপস্থিত থাকার কথা কিংবা জানার কথা। আমি এই বিষয়ে বাংলাদেশের কোনো স্যাটেলাইট টেলিভিশন, কোনো পত্রিকা, কোনো ফেসবুকে কিংবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা সম্মেলন হবে 15 তারিখ, এইরকম কোনো আমি প্রচারণা পাই নাই। তাহলে সম্মেলনের উদ্দেশ্য কি? 17 তারিখে। তাহলে এই সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? শুধুই কি সমষ্টিগত এবং নির্ধারিত কিছু লোক একসাথে বসে তাদের আলাপ আলোচনা করা, তাদের পরিকল্পনা বলা, তাদের যাবতীয় যে কথা আছে সীমিত রাখা, এটাকে স্প্রেড আউট না করা, এটাকে আরো বেশি বিস্তার না করা? কেন? এখানে প্রশ্ন থেকে যায়, যদি মফস্বল সাংবাদিকদেরকে সাংবাদিকতার প্রাণ বলা হয়, এখানে
মফস্বল থেকে কতজন সাংবাদিক ছিল? আপনি মুখে বলবেন মফস্বল সাংবাদিকরা না থাকলে সংবাদপত্র অচল, কিন্তু বাস্তবে আপনি মফস্বল সাংবাদিকদের কোনো দামই দিবেন না। পৃথিবীতে দাদা কোনো কিছুই অকেজো নয়। ব্লেড এবং কুড়াল, কুড়াল যদি মনে করে যে ব্লেড এটা কি একটা পাতলা জিনিস, এটার কোনো প্রয়োজন নাই, আপনি কিন্তু কুড়াল দিয়ে শেভ করতে পারবেন না দাদা। আপনি কিন্তু শেভ করতে হলে ব্লেডের প্রয়োজন হবে, নিচে কুড়াল পাবেন, অসুবিধা নাই, আপনিও এক জায়গায় কাজে লাগবেন। আমি ব্লেড দিয়ে তো গাছ কাটতে পারবো না, গাছ কাটতে হলে অবশ্যই কুড়ালের প্রয়োজন হয়। যার যার জায়গায় তাকে অবশ্যই সেই সব কাজে লাগানো উচিত এবং তাদেরকে আপনার উৎসাহ দেওয়া উচিত, তাদেরকে আরো সাহস দেওয়া উচিত। কিন্তু সর্বোপরি আমি বলি, যাই হোক, মন্দের ভালো হোক, শুরু তো হয়েছে। যেহেতু শুরু হয়েছে, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে ধ্বংস থেকেই সৃষ্টি হয়েছে। ট্রয় নগরী যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তা থেকেই সৃষ্টি হয়েছে। আপনার যে সূচনা বক্তব্য, প্রথম আলো ডেইলি স্টার যখন আক্রান্ত হয়, তার পরবর্তীতেই আজকে আসলে 17 জানুয়ারির প্রোগ্রাম থ্রো করা হয়। কিন্তু আমরা ভেবেছিলাম, যেদিন বলেছিল যে জানুয়ারির মাঝামাঝি আমরা বিশাল আকারে একটা প্রোগ্রাম করব, কিন্তু সেই বিশাল আকারতা আমরা দেখতে পাই নাই। তারপরও আমি আয়োজকদেরকে ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানটুকু করেছেন তাদেরকে নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নাই। তারা অবশ্যই দেশে বরেণ্য সাংবাদিক, তারা দেশ বরেণ্য সম্পাদক মন্ডলী, তারা দেশ বরেণ্য সাংবাদিকদের নেতা, আমরাও মানি, আমরা তাদেরকে সবসময় স্যালুট দিই। এখন প্রত্যাশার কথা বলি আপনাকে দাদা, এখানে আসলে তো প্রত্যাশার কোনো শেষ নাই। আমরা চাই স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতা, রাষ্ট্রীয়, রাজনৈতিক ও কর্পোরেট চাপমুক্ত সংবাদ পরিবেশন, ভয়ের সংস্কৃতি ভেঙে সত্য বলার নিশ্চয়তা। আমরা চাই নৈতিকতা ও পেশাদারিত্বের পুনরুদ্ধার। আমরা চাই হলুদ সাংবাদিকতা বন্ধে কঠোর নীতিমালা, ভুয়া সাংবাদিক কিংবা অসাংবাদিক মোকাবেলায় সম্মিলিত ও কার্যকর উদ্যোগ। আমরা যেন এমনটা না হয় যে ইমরুল ভাই গেলে গেছে, আমি তো সেফ, আই এম সেফ, এই ভাবনাটা যেন আমাদের মাথা থেকে যায়। অনুরোধ করব আমাদের উপরে যারা আছে তাদের মাথা থেকে যেন এই জিনিসটা যায় যে আমি সেফ, অন্যদেরকে যাই হোক। আর আপনি নিরাপত্তার কথা বলছেন, প্রকাশকদের, সম্পাদকদের নিরাপত্তা আজকে কলম পাহারা দিচ্ছে বন্দুক। যেখানে বন্দুক পাহারা দেওয়ার কথা কলম, কিন্তু আজকে হচ্ছে কলম পাহারার কাজে আসছে বন্দুক। সাংবাদিক অফিসে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কেন ভাই? আমরা কি এই সাংবাদিকতা চেয়েছি? সম্পাদকের গানম্যান লাগছে। গানম্যান, এই তো কলম পাহারায় বন্দুক, আমি একটু সংক্ষিপ্ত করে বললাম। তারপর আমাদের প্রাপ্তির কথা তো আমি প্রথমেই বলে ফেললাম, প্রত্যাশাগুলো বললাম। প্রত্যাশার জন্য আসলে আরেকটু প্রত্যাশা, সেটা টপ টু বটম। আমরা যেহেতু বটমে আছি, আমাদের প্রত্যাশা গুলা, আমাদের যে চাহিদাগুলো আছে, সেগুলা যেন আমাদের উপরে যারা আছে, যারা এই সাংবাদিক নেতা আছেন, যারা প্রকাশক বৃন্দ আছেন, যারা সম্পাদক মন্ডলী আছেন, তাদের কান পর্যন্ত যেন আমাদের কথাগুলা পৌঁছায়। আমরা যেন তাদেরকে অন্তত এইটুকু বলতে পারি যে 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হওয়ার দরকার নাই। আমাদের এমক সম্পাদক এমন কাজ করে গেছেন, যিনি আগামী 100 বছর বাংলাদেশের সকল সাংবাদিকের হৃদয়ে 100 বছর বেঁচে থাকবেন। বয়স আপনার 100 বছর আয়ু হতে হবে এমনটা প্রয়োজন নাই। এমন প্রত্যাশাই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের নিকট, এমন প্রত্যাশাই আমাদের সাংবাদিক যারা সম্পাদক এবং প্রকাশকদের নিকট, এমন প্রত্যাশা করি আমরা সকলে নিই। আজকের অনেক ধন্যবাদ শাহিন রেজা টিটু। আমার মনে হয় শুরুতেই বেশ ভালোই 4 ছক্কা আপনি পিটিয়েছেন। আপনি থাকেন, আরো কিছু 4 ছক্কা পেটানোর প্রস্তুতি নেন। আমরা এবার একটু কুমিল্লার দিকে আসতে চাই। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরু। জাহাঙ্গীর আলম ইমরু এই প্রোগ্রামটি নিয়ে গত রাত সম্ভবত 2টো কি 2:30 পর্যন্ত আমার সঙ্গে পুরো বিষয়টি নিয়ে নানা ধরনের অ্যানালাইসিস করবার চেষ্টা করেছে, যে এই প্রোগ্রামটিতে কেন ইন জেনারেলি
মানে সে বলল যে আমি তো মাছরাঙা টেলিভিশনে কুমিল্লায় কাজ করি। কুমিল্লা থেকে তো আমি বলছি যে কুমিল্লা থেকে প্রথম আলোর সাবেক যে প্রতিনিধি সোহাগ তাকে দেখেছি, আর কাউকে সেভাবে দেখা যায়নি। কেউ বলতে চাচ্ছে যে আসলে এটা কোনো একটি বিশেষ গোষ্ঠীর একটি আ আ আয়োজন ছিল। যে কারণে হয়তো ইন জেনারেলি সেটি দাওয়াতটি পাওয়া যায়নি। এরকম একটা অভিযোগও আছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এই ১ম বাংলাদেশে এরকম একটি গণমাধ্যম সম্মিলন হলো এবং সেখানে ঐক্যের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এবং প্রত্যেক বক্তাই কিন্তু বলেছেন। আজকে যিনি এখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শ্রদ্ধেয় আ শহীদুল ইসলাম শহীদ ভাই আছেন। তিনি আমার দৃষ্টিতে কালকে সবচেয়ে বেস্ট একটি স্পিচ দিয়েছেন এবং তিনি বারবারই বলেছেন যে রাজনীতি এবং সাংবাদিকতা একসঙ্গে চলতে পারে না। আজকে সাংবাদিকরা কিভাবে ঐক্যবদ্ধ হবে? গত ১৬ বছর আওয়ামী ঘরার সাংবাদিকরা যেভাবে আওয়ামী শাসনের পক্ষে যেটি শফিক রেহমান একবারে সুস্পষ্টভাবে দালালি শব্দটি ব্যবহার করেছেন। এখন আবার বিএনপি সম্ভাব্য আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবার আ কথা রয়েছে। মানুষ বা সাংবাদিকরা সেটাই ভাবছে। এখন আবার সাংবাদিকদের মধ্যে একটা কম্পিটিশন, কিভাবে বিএনপির দালালি করা যায় শফিক রেহমানের বাসায়। এরকম একটা অবস্থায় আসলে ঐক্য কিভাবে হবে? কারণ যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তো সেই দলের যারা অনুসারী, এই মলমবাজ সাংবাদিক যারা মলম লাগাইতেই পছন্দ করেন, তারা তো চেষ্টা করবে তার অনুসারী সাংবাদিকদেরকেই কাছে টানতে কিংবা এই ধরনের বড় সম্মেলনে নিয়ে যেতে। তাহলে ইন জেনারেলি যারা নিউট্রালিটি সাংবাদিকতা করে তারা কিন্তু আসলে সেক্ষেত্রে অনেকটা কোণঠাসা থাকে। তাহলে ঐক্যটা কিভাবে সম্ভব হবে? জাহাঙ্গীর নিমরুদ। দাদাকে একটু বিনয়ের সাথে আমি আবার অনুরোধ করব, যেহেতু আমাদের যে ভাই গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে কথা বলার কথা বলেছিলেন, আমার মনে হয় যেহেতু তিনি স্পটে ছিলেন এবং তিনি অনেক সিনিয়র মানুষ, তার কাছ থেকে আলোচনাটা একটু শুনে আমরা ওই দিকে একটু যাই। এখন বোধহয় ওনাকে ফ্লোর দেওয়া যেতে পারে। আমার আমার ইচ্ছাটাও সেরকমই ছিল, যে কারণে আমি শুরুটা করতে দিয়েছিলাম। তো যেহেতু শহীদ ভাই এখন বাসায় ফিরেছেন, আমার সম্ভবত মনে হচ্ছে যে তিনি বাসায় ঢুকে গেছেন। শহীদ ভাই, আপনি যদি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আ ইতিমধ্যে একজন সাংবাদিক নেতা, যিনি ব্রাহ্মণবাড়িয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি, তিনি কিন্তু আপনাদের এই আয়োজনটি নিয়ে নানান প্রশ্ন, অনুযোগ উত্থাপন করবার চেষ্টা করেছেন। আপনি সেই প্রশ্ন কিংবা অনুযোগগুলো যদি খণ্ডন করতে চান, এবং খণ্ডন তো আপনাকে অবশ্যই করতে হবে যেহেতু আপনি সেই অনুষ্ঠানের অন্যতম একজন আ আ বক্তা ছিলেন। প্রশ্নটি হচ্ছে যে পেশার স্বার্থে সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বানটি আপনারা জানিয়েছেন, সেই ঐক্য আদৌ সম্ভব হচ্ছে না কেন? এর পেছনে আসলে মূল কারণ কি? জি, তো ধন্যবাদ গৌতম দা আপনাকে। সাথে বেশ কয়েকজন সহ আলোচক আছেন, আমি একজনের আলোচনা শুনছিলাম। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা পার্টিসিপেট করেছেন আজকের এই আলোচনার সাথে। তো আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টি, আপনি গতকালকে ছিলেন এখানে, আর কেউ ছিলেন কিনা আমি জানি না, এখানে কয়জন ছিলেন? একজন আছেন প্রথম আলোর আজহারুল হক, তিনি আছেন এই যে মাঝামাঝি আপনার ঠিক নিচে, তিনিও ছিলেন, আমার পাশে বসা ছিলেন। যেহেতু আপনারা পুরো অনুষ্ঠানটি হয়তো কালকে উপভোগ করেছেন সেখানে থেকে, তো প্রথমে আমাকে আরেকবার প্রশ্ন করেছিলেন যে কালকে যেই বিষয়টি নিয়ে সম্মিলনটি অনুষ্ঠিত হলো, আমাদের প্রত্যাশা কি ছিল এবং প্রাপ্তি কতটুকু, মূলত এই বিষয়টি জানতে চেয়েছেন আপনি। তো আসলে দেখুন, কালকে তো আমরা অনেক বক্তাদের বক্তব্য শুনেছি। যে বক্তা বক্তব্য রাখলেন আমার আগে, তিনিও তার বক্তব্য থেকে বেরিয়ে এসছে কিছু কথা। তো আসলে আমাদের কালকে প্রত্যাশা কি ছিল এবং কালকে এই সম্মেলনটি কেন হলো, এই সম্মেলন আগে কেন হলো না, এটি কি কালকের শুধু বিষয়? আমি যদি প্রশ্ন করি আপনাদের কাছে, যে দুঃখজনক ঘটনা 18 ডিসেম্বর ঘটলো ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে, তো এ ধরনের দুঃখজনক ঘটনা, এটি আমাদের জন্য মেনে নেওয়া যেমন কষ্টকর, কিন্তু এ ধরনের ঘটনা তো আগেও ঘটেছে। সেই সময় কি আমরা সেই ঘটনাগুলোকে রোধ করবার জন্য আমরা কি যাদের সেই সময় যখন এ ধরনের ঘটনা আগে ঘটেছে, সেই সময় কি আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম?
তাদের পক্ষে কি কথা বলেছি, অথবা সেই সময়কে আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম? আমরা দিতে পারিনি। আমি জবাবে বলবো আমরা সেই সময় ভূমিকা রাখতে পারিনি, যার কারণে এই 18ই ডিসেম্বরের মতো ঘটনা ঘটতে পারলো। আপনি দেখুন যে আজকে আমাদেরকে যারা বলেন যে সাংবাদিকদের মধ্যে আজকে ঐক্যের ডাক দিলেন, ঐক্যের ডাক দেওয়ার মানে হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে বিভক্তি রয়েছে। এটাই তো মূল কথা, যে সাংবাদিকরা নানা ভাগে বিভক্ত, যার কারণে সাংবাদিকদের উপরে হামলা করে, গণমাধ্যম অফিসে হামলা করে, আগুন দিয়ে মানুষকে হত্যার চেষ্টা করবার পরেও তারা পার পেয়ে যাচ্ছে। এটা তো অতীতেও হয়েছে, এটা কি নতুন ঘটনা? আপনি দেখবেন, আমি যদি একটু পিছনে যাই, আসলে রাজনৈতিকভাবে আমাদের চিন্তার তো ভিন্নতা রয়েছে। আমরা যখন পেশায় আসি, সেখানে কি রাজনীতিকে এই পেশার ভিতরে সম্পৃক্ত করে সেখানে বিভক্তি তৈরি করা একজন সাংবাদিকের জন্য কি সমীচীন, একজন সাংবাদিকের জন্য কি উচিত কিনা, সেটি তো আমাদের বিচার করতে হবে। দেখা যায় যে রাজনৈতিক আদর্শ, বিশ্বাস সেটি থাকবে। যখন আমরা দেখলাম এক সময় যে আমার দেশের উপরে হামলা হলো, আমার দেশের সম্পাদকের উপরে হামলা হলো, আমরা তখন সম্পাদক পরিষদের কাছে রিকোয়েস্ট করলাম যে একটা স্টেটমেন্টের জন্য। তারা এটা স্টেটমেন্ট দিতে রাজি হলেন না। তখন আমরা দেখলাম যে আমি আবার কথাটি রিপিট করছি, যে আদর্শিকভাবে ভিন্নতা থাকতে পারে আমাদের। একজন সাংবাদিক হিসাবে যিনি একটি গণমাধ্যমের সম্পাদনার দায়িত্ব পালন করেন, অথবা একজন গণমাধ্যমের সংবাদকর্মী হিসাবে কাজ করেন, তার উপরে যখন আঘাত আসে, অ্যাজ এ জার্নালিস্ট আমাকে তো সেই বিষয়টি অ্যাড্রেস করে আমার একটি মন্তব্য থাকা উচিত সেখানে, যে সেটি কি অন্যায়ভাবে হয়েছে না এর ভিতরে অন্য কোনো কারণ ছিল। ধরুন যে দৈনিক সংগ্রাম একটি পত্রিকা, সেই দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক ছিলেন আবুল আসাদ, একজন অশীতিপর বৃদ্ধ, আমি বলবো 80 বছরের উপরে যার বয়স, তার উপরে একবার হামলা হয়েছিল। সেটি বোধহয় আপনাদের চোখের সামনে সেই ঘটনাটিও এসছিল। তো যখন সেই সংগ্রাম অফিস ভাঙা হলো, সেখান থেকে তাকে টেনে হেঁচড়ে নামিয়ে নেওয়া হলো, তাকে দীর্ঘদিন জেলে পুরে রাখা হলো। আমরা সম্পাদক পরিষদের কাছে প্রত্যাশা করেছিলাম একটি স্টেটমেন্ট, যে আপনারা একটা স্টেটমেন্ট দেন। আসুন, সেই সময় আমরা সাংবাদিকদের ভিতরে একটু ঐক্য প্রত্যাশা করেছিলাম, তারা একটি স্টেটমেন্ট দেননি। আপনারা রুহুল আমিন গাজীকে অনেকে চিনে থাকবেন। রুহুল আমিন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অনেকে এক অংশ বলে, মূল অংশ একসময় যেটি ছিল, পরে ভাগ হয়েছে। সেই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দীর্ঘদিনের সভাপতি ছিলেন তিনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। তাকে দীর্ঘ 18 মাস কারারুদ্ধ করে রাখা হলো। তার কিডনি অপারেশনের পর একটি কিডনি ফেলে দেওয়া হয়েছিল। যখন তিনি একটু সামান্য সুস্থ হলেন, তখন তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি 18 মাস জেলে থাকলেন, তার প্রপার ট্রিটমেন্টই না পাওয়ার কারণে তিনি একসময় ইন্তেকাল করলেন। তো এই ঘটনাগুলো আমরা চেষ্টা করেছিলাম যে আসুন, আমাদের ভিতরে রাজনৈতিক বিভেদ থাকবে, রাজনৈতিক দলগুলোর ভিতরে, পেশার জায়গায় আমরা সবাই সাংবাদিক, আমরা একজনের বিপদের সময় আমাদের পাশে দাঁড়ানো উচিত। আর না হয় আমি যখন বিপদাপন্ন হব তখন আমার পাশে কেউ দাঁড়াবে না। আমি সেই বক্তব্যটি রেখেছিলাম। দেখুন যে সাংবাদিকদের উপরে এ ধরনের নিপীড়ন, এ ধরনের চাপ অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেই চাপটি মোকাবেলা করবার জন্য আমাদের ভিতরে যদি সুদৃঢ় একটি ঐক্য থাকে, এই রাজনৈতিক ভেদাভেদকে দূরে রেখে, তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলবার আগে, সাংবাদিকদের গণমাধ্যম অফিসে হামলা করবার আগে যারা এই কাজটি করেন, তারা অন্তত 10 বার চিন্তা করবেন যে সাংবাদিকরা যখন এক হয় তখন কোনো সরকারও টিকতে পারে না। তখন সরকারও চিন্তা করবে, কোনো কায়েমি স্বার্থবাদী যদি থাকে তারাও চিন্তা করবে যে না, সাংবাদিকদের উপরে, গণমাধ্যমের উপরে হামলা করা যাবে না। আমাদের বিরোধিতা থাকলে আমরা সেই গণমাধ্যম দিয়ে সেই বিরোধিতার মোকাবেলা করব। কিন্তু আমরা হামলা করে, মানুষকে হত্যার চেষ্টা করে, আমরা যদি সেটাকে জাস্টিফাই করি, আমরা যদি এক পক্ষ চুপ থাকি, আর এক পক্ষের উপরে যখন হামলা হয়, সেই হামলাটি যখন আমার উপরে আসবে, তখন সেটা আমি অনুধাবন করব। এই জন্য আমি বলেছিলাম, দেখুন, আমরা নিজে আক্রান্ত হওয়ার আগে অন্যের আক্রান্ত হওয়ার কষ্টটা আমরা অনুধাবন করি না, এবং সেখানে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই না। যখন আমি নিজে আক্রান্ত হই, তখন সেই কষ্টটি আমি বুঝি। তো এই জন্য আমি বলি যে পিছনে অনেক পানি গড়িয়েছে, আমরা অনেক। ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন করি, আমি ভুলে যাব, কারণ আপনি দীর্ঘ একটি বক্তব্য দেবেন বোঝাই যাচ্ছে। এই যে আপনি বললেন যে বিগত 16 বছরের শাসনামলে দৈনিক সংগ্রাম সম্পাদক কিংবা আমার দেশের সম্পাদক কিংবা আমাদের সাংবাদিক রুহুল আমিন গাজীর উপর যেই নির্যাতন বা অত্যাচার বা মামলা হামলা যাই হয়েছে, যে ঘটনাগুলো আপনারা
সবচেয়ে প্রভাবশালী এই সংগঠন যেটি কালকের আয়োজকদের অন্যতম ছিল সম্পাদক পরিষদ। তাদেরকে আপনারা জানিয়েছেন বারবার, কিন্তু তারা একটা ন্যূনতম বিবৃতিও তখন তারা দেয়নি। কিন্তু এখন যখন ডেইলি স্টার কিংবা প্রথম আলো কিংবা অন্য কোনো সাংবাদিক নেতা বা সম্পাদকের উপর হামলা হচ্ছে, তখন তারা কিন্তু বড় করে ঢাকায় গণমাধ্যম সম্মিলন ২০২৬ তারা আয়োজন করছে এবং খুব সফলভাবে সেটা সম্পন্ন করছে। এই ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক ইউনিয়নগুলো নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন অত্যন্ত প্রভাবশালী একটি সংগঠন। সেই সাংবাদিক সংগঠনের সভাপতি হিসেবে এই প্রশ্নগুলো তখন আপনারা যখন তাদেরকে করেন যে আপনারা তখন চুপ ছিলেন, মানে নীরব ছিলেন, এখন আপনারা সরব হচ্ছেন, তাহলে কেন সাংবাদিকরা আপনাদের পেছনে আসবে, আপনাদের আহ্বানে সাড়া দিবে? সেক্ষেত্রে তখন তারা কি বলবে? দেখুন, আপনি কালকে তো সামনেই ছিলেন, আমরা তো তাদের সামনে বসে এই কথাগুলো বলেছি। আসলে সেই সময় তারা কোনো আমাদের বক্তব্য, আমরা যে দাবিটি করেছিলাম, তো এই দাবিটি তারা, আমি বলবো যে তারা এটাকে পাশ কাটিয়েছেন অথবা কানে নিতে চাননি। একটি নিউজও তারা করতে রাজি হননি। দেখুন, আমি আরেকটা বিষয় একটু বলি এখানে। কালকে যারা না, এই এমনি থেকে শহীদ ভাই ধরেন কোন দুঃখ একটা তো আছে যে ভাই সরি, এটা এরকম একটা ঘটনা ঘটেছিল, আসলে এটা আমাদের করা উচিত হয়নি, যেটা ডেইলি স্টারের মাহফুজ আলম একবার এটিএন নিউজে মুনিশার কাছে স্বীকার করেছিলেন যে তৎকালীন ডিজিএফ এর যে প্রেস নোটগুলি তিনি দিয়ে সেটি ভুল করেছিলেন, যে কারণে কিন্তু মাহফুজ আলমের বিরুদ্ধে ৬০-৭০টি মামলা হয়েছিল। তো সেই অভিজ্ঞতার আলোকে হয়তোবা তারা এখন সেই দুঃখ প্রকাশটিও হয়তোবা করতে চাচ্ছেন না, আমার যেটি মনে হয়। আমি একটু বলি, দেখুন 18 তারিখে ঘটনা ঘটবার পরে আমরা 19-20 তারিখে আমরা ডেইলি স্টারে এবং প্রথম আলোতে দেখা করতে গিয়েছিলাম। সেদিন প্রথম আলোর সম্পাদক তিনি বলেছেন যে অতীতে আমরা যেটি করেছি আমরা সঠিক করিনি, ইউনিয়ন প্রয়োজন রয়েছে, সাংবাদিকদের এই সংগঠনগুলো প্রয়োজন রয়েছে, এটি আমাদের ভুল হয়েছে। ভুলটি তিনি স্বীকার করেছেন, কিন্তু সেই স্বীকারোক্তিটি কোনো গণমাধ্যমে আসেনি, সেটি আমাদের অফলাইনে স্বীকার করেছেন, সেটি সেখানে ঘরোয়াভাবে সেই স্বীকৃতিটি দিয়েছেন। তো এখানে আমি দেখুন, যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা আসলে হয় কি যে আজকে যারা সম্পাদক পরিষদের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, নওয়াবের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা কিন্তু গণমাধ্যমের সব অংশের প্রতিনিধিত্ব করেন না, তারা একটি অংশের প্রতিনিধিত্ব করেন। কারণ হচ্ছে, এটি খারাপ শোনাবে কথাটা, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি, বলা প্রয়োজন মনে করতেছি। সেটি হচ্ছে যে আমাদের একটি অংশ নিজেদেরকে এলিট সাংবাদিক, এলিট সম্পাদক মনে করেন, যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো আজকে ধরেন ছোট্ট একটি পত্রিকা, আপনি যদি যে মফস্বল থেকে যে পত্রিকাটি বের করেন, আপনি যে কষ্টটি করেন, আজকে ঢাকাতে যে ধরনের ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টের ধারে কাছেও আপনি একটি পত্রিকা বের করেন, আপনার সেই চেষ্টাটিকে আমরা যদি স্বীকৃতি না দেই, আমরা যদি মনে করি আমার পত্রিকাটি বড়, আমি বড় পত্রিকার সম্পাদক, আমাকে সবাই দেশ বিদেশের সবাই চিনে, এই মানসিকতা যদি যাদের মধ্যে আছে, তারা ইনক্লুসিভ একটি সংগঠন, ইনক্লুসিভ কাজ তারা করতে পারেন না। তারা একটি, আমি কি বলবো, তারা একটি কমিউনিটির অথবা একটি অংশের প্রতিনিধিত্ব করতে পারেন। সবাইকে নিয়ে চলতে হলে তাদেরকেও স্বীকৃতি দিতে হয়। সেই জায়গাটি আমার মনে হয় যে সেই জায়গায় আমাদের যারা সম্পাদক পরিষদ করেছেন, আজকে যারা নওয়াবের যারা সদস্য রয়েছেন, তারা বিষয়টি চিন্তা করা উচিত ছিল আগে থেকে। আমি সেই বিষয়টি তাদেরকে অ্যাড্রেস করে কথা বলবার চেষ্টা করেছি বিভিন্ন সময়। সুতরাং এই আমাদের ভিতরে যারা এই কাজটি করছে, তাদের ভিতরে আমি বলবো যে হয়তো বোঝার ক্ষেত্রে অথবা তাদের সম্মানের ক্ষেত্রে তারা মনে করেন সবাইকে নিয়ে যেই তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর গণমাধ্যম আছে, তাদের কাছে আমাদের যাওয়া দরকার নেই। তো আমরা যদি সেটাও ভাবি, তারপরেও তো এর বাইরেও তো একটা শ্রেণী আছে যারা গণমাধ্যমের একটা অংশের প্রতিনিধিত্ব করেন। তাদেরকে বাদ দিয়ে আপনি এই ঐক্যটা কিভাবে তৈরি করবেন, একটি ঐক্যের সেতুবন্ধ কিভাবে তৈরি করবেন? তো সেই জন্য আমার কথা ছিল যে আসুন, পিছনে আমরা অনেক ভুল করেছি, সব ভুল শুধরিয়ে গণমাধ্যমের স্বার্থে, গণমাধ্যম কর্মীদের স্বার্থে, সর্বোপরি রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যম কর্মীদের একটা জায়গায় আসা উচিত। আজকে আমরা এই বিভক্তির কারণে অনেক লস আমাদের হয়েছে। দেখেন যে একটা সময় আপনারা যদি 90-এর গণ ঐক্যের দরকার, আপনারা যেটা কালকে বলেছেন, প্রত্যেক বক্তব্যে বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আমি যে বিষয়টা যেটা আজকে আরো একটা বিষয়, একটা 1 মিনিট বলে আমি শেষ করি। একটা বিষয় হচ্ছে যে আপনারা 90-এর গণ অভ্যুত্থানের কথা মনে আছে আপনাদের সবার। সেই সময় সাংবাদিকদের মধ্যে এই বিভক্তি ছিল না, ইউনিয়ন অ্যাক্ট ছিল। সেদিন
দীর্ঘ 6 দিন পত্রিকা বন্ধ রেখে এরশাদের পতন নিশ্চিত করে, এরশাদকে জাতীয় প্রেস ক্লাবে নিষিদ্ধ করে এরপরে সাংবাদিকরা তাদের আন্দোলন শেষ করেছিলেন। তো আজকে আমাদের ভিতরে দ্বিধা বিভক্তির কারণে এক গ্রুপ যখন সরকারের বিপক্ষে যায়, আর এক গ্রুপ তাদেরকে তেল দেওয়ার জন্য রেডি থাকে, তেলবাজি সাংবাদিক যেটি বললেন আপনি। তো যার কারণে সরকার আমাদেরকে গুরুত্ব দেয় না। তারা মনে করে যে এক গ্রুপ আমার বিপক্ষে যদি চলে যায় আর এক গ্রুপ আমার সাথে আছে। তো যার কারণে এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে এখান থেকে আমরা আসলে উত্তরণের পথ খুঁজে পাচ্ছি না। আমরা 54 বছর যাবত শুধু হাবুডুবু খাচ্ছি। একটি দল যখন সরকারের পক্ষে লেজুর ভিত্তি করে, আরেকটি দল তখন কোনোভাবে তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না, কারণ সরকার হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি জায়গা যেখানে আসলে বাইরে থেকে কোনোভাবে তাদের সঙ্গে পারা যায় না। আপনি শুধু 1 মিনিটে একটা মেসেজ দিবেন যারা আলোকে পরবর্তী আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নেবেন। সেটি হচ্ছে যে এই যে ঢাকায় গণমাধ্যম সম্মেলন 2026 আপনারা করলেন ডেইলি স্টার এবং প্রথম আলোর এই আক্রান্ত হওয়ার পর, মূলত আপনারা যে কথাটি আমি আমার বক্তব্যে বলেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে গেলে আমার সহকর্মীরা যখন আমাকে বলবে যে ঢাকা থেকে সম্মেলন করে তুমি কি নিয়ে আইছো, আমরা একটু বুঝাইয়া কও। আমি তো আসলে এত বড় সাংবাদিকও না, আমার তো জ্ঞানের পরিধিও বেশি নেই। যেহেতু আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন এবং আপনি কালকে অসাধারণ একটি বক্তব্য রেখেছেন, আসলে মেসেজটা কি? যে এখনো যারা আলোচক হিসেবে এখানে আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সাংবাদিক এখানে যুক্ত হয়েছে, তারা তো অনেকেই কালকে অনুষ্ঠানে যেতে পারেননি কিংবা যাওয়ার কোনো সুযোগ হয়নি। আপনি তাদেরকে একটু মেসেজটা কি দেবেন যে আসলে আপনারা এই সম্মেলনের মধ্য দিয়ে আসলে কি বার্তাটা দিতে চেয়েছেন সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের? দেখুন, আমি যে কথাটি আপনি বললেন যে 1 মিনিটে বলবার জন্য, আমরা বার্তাটি দিতে চেয়েছি যে পিছনে আমরা অনেক ভুল করেছি। যারা করেছেন, যারা পিছনে নেতৃত্ব দিয়েছেন, যারা এখন মূলধারার গণমাধ্যম, যাদেরকে আমরা এলিট সম্পাদক সাংবাদিক মনে করি, তারা যদি মনে করেন যে না, সবাইকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং আমরা পিছনে ভুল করেছি আমাদের স্বার্থের জন্য, এটি আমার স্বার্থের জন্য, আমি বলবো যে শুধু আমি সবাইকে বাদ দিলেও আমার স্বার্থের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর আমরা যখন আমি না বলে আমাদের বলবো, তখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমার পেশার জন্য, আমার হাউজের জন্য, রাষ্ট্রের জন্য, যে কথাটি আমি আগে বললাম। কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে, আপনারা এটা সবাই জানেন, যে পাওয়ারকে প্রশ্ন করা, পাওয়ারকে চ্যালেঞ্জ করা, এটি হচ্ছে সাংবাদিকদের কাজ। তো সুতরাং সেইখানে তো তাদের বিরুদ্ধে এই সমস্যাগুলো আসবেই, তাদের বিরুদ্ধে এই বিরোধিতা আসবে, তাদের ভিতরে নিপীড়ন আসবে। সুতরাং এই নিপীড়ন থেকে বাঁচবার জন্যই, আমাদের নিজেদের জীবন নিরাপদ করবার জন্য, আমাদের পেশার নিরাপত্তার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। সেই মেসেজটি দিতে চেয়েছি। আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে এই মেসেজটি আমাদের জন্য জরুরি। এখন এই একদিনের সম্মেলন থেকে আমরা সেই মেসেজটি যদি নিয়ে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আবার সামনে আগাতে পারি, তাহলে আমাদের কিছু প্রাপ্তি হবে। তো যেই সম্মেলনটি করেছেন, সেই সম্মেলনেও কিছু গ্যাপ ছিল। অনেকে বলেছেন যে আমরা প্রত্যাশা করেছিলাম যে সারা দেশ থেকে অনেক সাংবাদিক আসবে, সব সম্পাদকরা থাকবে। সব সম্পাদককে কি দাওয়াত দিয়েছে? আপনি কি তাদেরকে জিজ্ঞেস করেছেন? সব সম্পাদককে, যারা এটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন, তারাও সবাইকে দাওয়াত দেননি। অনেকে জাননি। আপনি দেখেন যে বড় বড় অনেকগুলা আরো গণমাধ্যম আছে, তো আমরা তো শুধুমাত্র প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠের বাইরেও তো আরো আছে পত্রিকা। তারা কি এসছেন? অনেকে আসেন না। আপনাদের চোখে ধরা পড়েছে হয়তো, অনেকের চোখে ধরা পড়েনি। একদম একদম। টেলিভিশন যে বড় বড় যে মিডিয়াগুলো, সেখানকার হাতে গোনা 2-1জনকে আমার চোখে পড়েনি। অনেকে আসেননি। কেন আসেননি? তাহলে আমরা যে মহাসম্মেলনের ডাক দিলাম, আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ ঐক্য গড়ে তুলবো, আমরা সেই জায়গায় তো ব্যর্থ হয়েছি, সেই জায়গায় সফল হই নাই। তারপরে যতটুকু হয়েছে আমি বলবো, এখন এটি এই সময় হয়েছে। এখন অনেকে দেখেন, অনেকে বলে না, অনেকে মনে মনে এটা ভাবে যে যখন আগে হামলা হয়েছে আপনারা কথা বলেননি, এখন আপনাদের উপরে আসছে, আপনারা আমাদের ডাকতেছেন, আমরা কেন আসবো? এরকম মানসিকতা তো থাকতে পারে। তো আমরা যখন গিয়েছি, আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাব, এই 3টা সংগঠন, এই 3টা সংগঠনের সাথেই আজকে যে সম্পাদক পরিষদ এবং নোয়াব, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, এদের সাথেও দূরত্ব ছিল। আমরা চেষ্টা করেছি কমিয়ে আনবার জন্য। আমাদেরকে যখন তারা বলেছে যে না ঠিক আছে আপনারা আসুন, তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটি কি শুধু এই ঘটনা কেন্দ্রিক, না আমরা ফিউচারে একটা
ইনক্লুসিভ ঐক্য, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যের প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, তখন আমাকে ওনার নিউজ পেপার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি, তিনি বলেছিলেন যে আমাদের সেই চেষ্টা থাকবে, আমরা সবাইকে নিয়ে সামনে পথ চলতে চাই। যার কারণে তারা শুরু করেছে, আমরা তাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছি, তারা যদি সবাইকে নিয়ে থাকতে চায় আর এই কাজটি যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা পিছনে যা লস করেছি, এখন সামনে থেকে সেই জায়গাটা রিগেইন করবার জন্য আমাদের চেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা কিছুটা অর্জন করতে পারবো বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, যিনি গতকাল এই গণমাধ্যম সম্মেলনের অন্যতম একজন বক্তা ছিলেন এবং অসাধারণ একটি বক্তব্য তিনি দিয়েছেন। এবং তিনি আজকে কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আসলে পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে সাংবাদিকদের কিভাবে এই অনৈক্য দূর করে ঐক্যবদ্ধ সাংবাদিকদের নিয়ে এই সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের নানান যে নেতিবাচক কিংবা সাংবাদিকদের উপর যে ধরনের হামলা, মামলা, নির্যাতনের খড়গগুলো কন্টিনিউ করছে, সেগুলো থেকে কিভাবে রক্ষা করা যায় বা রক্ষা পাওয়া যায়, সেগুলো নিয়ে মূলত কিন্তু সাংবাদিকদেরকে ইউনাইটেড করবার এই প্রয়াস ছিল গতকালের এই সংবাদ গণমাধ্যম সম্মেলনটি। আমরা সরাসরি আসতে চাই একটু প্রথম আলোর একজন দাদা, আমি প্রতিনিধি এখানে একটা তথ্য দিয়ে রাখি, সরি আমি একটু ভুলে গেছিলাম, আর একটা তথ্য দিয়ে রাখি। দেখুন, এই কথাগুলো কি এসছে, আমরা বিগত 16 বছরে আমাদের প্রায় 80 জন সাংবাদিককে হারিয়েছি, 80 জন, নানা ঘটনায় সারা দেশে। সেই তথ্যগুলো কি এসছে ওইখানে? আমি সেই তথ্যগুলো দেবার সময় পাইনি। যে এই যে 80 জন সাংবাদিককে আমরা হারাইলাম, তাদের জন্য আমরা কি কিছু করতে পেরেছি? আজকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে দেখবেন যে 80 জন সাংবাদিককে হারাইছি, তাদের কার কার জন্য কয়টা বিবৃতি অথবা মানে তাদের পক্ষে কয়টা কথা বলেছি, আমরা যদি জিজ্ঞেস করতাম, কোনো অ্যান্সার তাদের কাছ থেকে পেতাম না। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমরা দল মত কিচ্ছু দেখিনি। আমাদের তালিকারি যদি দেখেন, আমরা প্রত্যেকটা আমাদের যে সংকলন আছে, সুবিনির আছে, সব জায়গায় সেই তালিকাগুলো আমরা উপস্থাপন করি। আমরা সেটিও বলেছিলাম যে এই প্রত্যেকটা সাংবাদিক তার হত্যাকাণ্ডের বিচার পাবার অধিকার আছে তার পরিবারদের, সেটি নিয়েও একটি সম্মেলন করে সেই দাবিটিও আমরা সরকারের কাছে জানাই। এ ব্যাপারেও তাদের কাছ থেকে আমরা সঠিক রেসপন্স পাইনি। একটা বিষয় হচ্ছে শহীদ ভাই, শুরুটা যেহেতু হয়েছে, আমার ধারণা আপনারা যদি লেগে থাকেন, বিশেষ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একটি বলিষ্ঠ ভূমিকা বা একটা অবদান রয়েছে সাংবাদিকদের ঐক্যের পেছনে, আমার মনে হয় আপনারা সজাগ থাকলে নিশ্চয়ই এই বিষয় সবগুলো চলে আসবে। তবে আমার একটুকু মনে আছে যে কালকে কোনো এক বক্তা, সম্ভবত পিআইবির মহাপরিচালক যে ফারুক ওয়াসিফ নাকি যেন নামটা, তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় 11 জন সাংবাদিককে আমরা হারিয়েছি এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেটি বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে আমরা 5 জন সাংবাদিককে হারিয়েছি। এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিচার আচার সাংবাদিকরা দেখতে পায়নি। যাই হোক, শুরু হয়েছে কথা বলা। আমার মনে হয় এই ঐক্য যদি আপনারা করতে পারেন, তাহলে নিশ্চয়ই আরো অনেক তথ্য চলে আসবে। আমরা একটু প্রথম আলোর একজন প্রতিনিধি এখানে যুক্ত হয়েছেন। বলা হচ্ছে যে ডেইলি স্টার এবং প্রথম আলো, যদিও বা নওয়াব কিংবা সম্পাদক পরিষদকে বলা হচ্ছে এই আয়োজনটি পেছনে মূল ভূমিকা প্রত্যক্ষভাবে রেখেছেন, নামে পরিষ্কারভাবে লেখা ছিল যে একদিকে নওয়াব, অন্যদিকে সম্পাদক পরিষদ। কিন্তু বলা হচ্ছে যে আসলে এটার পেছনের কলকবজা নেড়েছে মূলত ডেইলি স্টার এবং প্রথম আলো। তো প্রথম আলোর একজন প্রতিনিধি আছেন আমাদের আজহারুল হক। আজহার, কি বলবেন? আমাদের একজন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দুজনে কিন্তু এই আয়োজনটিকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে এটি আসলে আরো বেশি ট্রান্সপারেন্সি হওয়া দরকার ছিল, আরো বেশি জবাবদিহিতার আওতায়, এবং বলা হচ্ছে যে সাংবাদিকরা সেভাবে সেখানে দাওয়াত পায়নি, বেছে বেছে হয়তো কয়েকজনকে নেওয়া হয়েছে। আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে। আচ্ছা, পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আসলে কালকের যে বিষয়টি নিয়ে আপনি প্রাপ্তি প্রত্যাশা এবং আজকের যে টক শোর আয়োজন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং উপস্থিত যারা অন্য অংশগ্রহণকারী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেক কথাই হয়, অনেক কথাই ঘটবে, অনেক কিছুই হবে। আমরা কখনোই সাংবাদিকরা সংশোধিত হতে পারবো না, তবে চেষ্টা করা যেতে পারে। বিগত দিনে বহু ঘটনা আছে, বহু কিছু হয়েছে, এগুলো পক্ষ বিপক্ষ নানান কিছু থাকবে।
হ্যালো, আজহার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কেন কথা? আমার অন্য কল ঢুকে যাচ্ছিল, সরি। তো ঠিক আছে। শহীদুল ইসলাম ভাই যেটা বলেছেন সেই কথাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। আবার আমরা যে আশঙ্কা করছি, সমালোচনা করছি, সেইটাও ওইভাবে ঢালাও ভাবে করে ভবিষ্যতের রাস্তাগুলোকে আমরা আটকে দিতে চাই না আসলে। গত ৫৪ বছরে এদেশে সাংবাদিকদের ঐক্য হয় নাই, সাংবাদিকরা দলবাজির বাইরে চলে আসতে পারে নাই, সাংবাদিকরা একটা প্ল্যাটফর্ম করতে পারে নাই। তা বলে কি আগামী ৫০ বছরে আমরা পারবো না? সেই চেষ্টাটা কি করতে হবে না? শিওর। ত্রুটি ছিল বিধায়ী তো আজকে একটা ঐক্যের অবস্থান হয়েছে। তবে হ্যাঁ, এই ধরনের সম্মেলনের মধ্য দিয়ে হয়তো পরবর্তীতে আরো বৃহত্তর পরিসরে আমার মনে হয় যে সকলকে নিয়ে এইটা করা উচিত। আর সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশের সাংবাদিকদের, যে এই যে রাজনীতিক যে লেজুর বৃত্তি বা রাজনীতিক মধ্যে ডুবে থাকা, মানে একেবারেই আমরা সাংবাদিকতা করি, আমাদের অবশ্যই কোনো পক্ষের প্রতি মৌন সম্মতি থাকবে। সেটা যদি আমরা একদম উন্মুক্ত ভাবে রাজনীতির পক্ষে, দলের পক্ষে লেজুর বৃত্তি করি, তাহলে বিগত দিনে যা হয়েছে তাই হবে, কিন্তু এর চাইতে বড় কিছু হবে না। শহীদুল ইসলাম ভাই একটা কথা বলেছেন যে নওয়াবের একটা সম্পাদক পরিষদের একটা অংশ পড়েছে। বিষয়টার সাথে আমি ওইভাবে একমত না আসলে, যে সম্পাদক পরিষদ কিন্তু আজকে থেকে হয়নি, অনেক বছর আগে থেকে হয়েছে। তাহলে তখন থেকেই এটা একটা ছিল, অংশ ছিল। এই অংশটাকে আমাদের ভাঙতে হবে। যারা আছেন সম্পাদক পরিষদে, আমার অনুরোধ থাকবে যে অন্তপক্ষে যদি আমরা সত্যিকার অর্থে ঐক্যের ডাক দিতেই যাই, তাহলে সাংবাদিকতার অবস্থানটাকে যদি আমরা সমুন্নত করতে চাই, আমরা একটা মর্যাদার জায়গায় আনতে চাই, আমরা সাংবাদিকতার ভিত্তিটাকে যদি দৃঢ় করতে চাই এবং আমাদের শক্তিটাকে যদি একতাবদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই ঐক্যের কোনো বিকল্প নেই। এটা কিন্তু একেবারেই বাস্তবতা। ৫ই আগস্টের পরে আমরা অন্য রকমের সাংবাদিকতা দেখেছি, আবার ৫ই আগস্টের আগেও আমরা অন্য সাংবাদিকতা দেখেছি। সেইখানে দেখা গেছে যে এ দলবাজির কারণে কিন্তু অনেক ঘটনাই বাংলাদেশে ঘটেছে। আমাদের সবচেয়ে বড় সংগঠন হলো ইউনিয়ন, এরা চেষ্টা করেছে, কিন্তু সাগর রনির বিচার কিন্তু হয়নি। বাস্তবতা হলো একটাই কারণ, সেটা হলো সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই। ঐক্য করা খুবই 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 জটিল বিষয়, কারণ আমরা সাংবাদিকরা অনেক বেশি বুঝি, সবার চেয়ে বেশি বুঝি, আসলে বেশি বুঝতে চাই সব জায়গায়, এইটাও বাস্তবতা। আবার আমরা আমাদের মধ্যে তো কিছু ঘাটতিও আছে। সত্যিকার অর্থে সাংবাদিকতাটাকে আমরা কয়জনে ওন করি? সাংবাদিকতা যদি আপনি ওন না করেন, তাহলে সাংবাদিকদের যে সংগঠনগুলো, এইগুলো কিন্তু একতাবদ্ধতার জায়গায় আসতে যাবে না। তাই কি ভাববেন যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সাংবাদিকতা করে না? অবশ্যই সাংবাদিকতা করে তারা। কিন্তু আমি না, শহীদুল ভাইয়ের বিষয়টা কাছে বিষয়টা বিষয়টা আজহারুল হক, মানে আজহার ভাই, আমরা এই জায়গাটাই একটু থাকতে চাই। অর্থাৎ এই যে আজকে যে বিষয়বস্তু, যে ঢাকায় এই প্রথম একটি সাংবাদিকদের সারা দেশ থেকে ডেকে নিয়ে যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে আমরা বলেছি যে প্রত্যাশা নিয়ে এই সম্মেলনটা আহ্বান করা হয়েছিল। জি, প্রাপ্তিটা আসলে ততটা আহ হয়েছে কিনা, এই জায়গাটা যদি আপনি একটু টাচ করেন। আসলে আপনি যে আমার আমার প্রত্যাশা নিয়ে ভিত্তিতে গিয়েছিলেন, আমি সেই প্রাপ্তি নিয়ে আপনি ফিরতে পেরেছেন কিনা? আমার ক্ষুদ্র জায়গা থেকে যেটা হলো যে একটা মেসেজ এসেছে সেখান থেকে। মোট জি, কথা হলো, যদি আমি মোটা দাগে বলি, তাহলে জি, জি। একটা মেসেজ এসেছে যে এখানে যে আয়োজন করেছে সে আয়োজনের পক্ষ থেকে একটা ঐক্যের অনুভব করা হয়েছে ঐক্য নেই, অনৈক্য আছে, ঐক্যটা ও- জরুরি। জি, সত্য কথা। ঐক্যটাকে সুদৃঢ় করার জন্য এবং ভবিষ্যৎ যে পরিস্থিতি এই বাংলাদেশে বা সংবাদপত্রের উপর বা সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণ, হয়রানি সবকিছু, তারপরে একটা জিনিস মনে রাখবেন যে কোনো ঘটনার মধ্যে দিয়ে আর একটা ঘটনা ঘটে। না, কিন্তু হ্যালো, ঐক্যের কথা যে আপনি বলছেন, আমি বলছি, কিংবা এখানে যারা আয়োজক তারা বলছেন, কিংবা এখন যিনি আমাদের আজকের মূল যে মুখ্য আলোচক তিনিও ঐক্যের উপরে জোর দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঐক্যটা করতে গেলে তো আপনাকে সকলকে নিয়ে করতে হবে। আপনি ১০ জনের মধ্যে ৫ তো জনকে ডাকলেন আর বাকি ৫ জনকে ডাকলেন না, তাহলে তো ঐক্য হবে না।
অপুদা, এইটা তো আমি আপনি বলতে পারবো না। এটা তো সম্পাদক পরিষদ বা নোয়াব কাকে নিয়েছে না নিয়েছে সেটা তো আমার আপনার দেখার বিষয় না। তবে আমাদের এক্সপেকটেশন থাকতে পারে যে ঐক্য যখন করব তাহলে এই পেশায় যারা আছে সবাইকে নিয়েই করা উচিত, সবাইকে নিয়েই আপনি কি মনে একটা আপনি কি মনে করেন, গতকাল যেহেতু আপনি সেখানে ছিলেন, যে এই পেশার সঙ্গে যারা যুক্ত তাদের হুম, অন্তত বেশিরভাগই সেখানে উপস্থিত ছিলেন? আমি সবটা বললাম না। না না না, সেটা তো একটা ধরেন আমরা যে এই জায়গা- একটা আমরা আমরা একটা এই আমরা এই জায়গাটাতে থাকতে চাই যে আসলে যাদেরকে নিয়ে ঐক্যটা করবার কথা, যেটি আমাদের আহ, সভাপতি সাংবাদিক ইউনিয়নের শহীদ ভাই বললেন, যে পেছনের ভুলগুলো স্বীকার করে আমরা সামনের দিকে এগুতে চাই। কিন্তু এগুতে চাইলে তো ধরেন, আহ, আমি যদি ব্রাহ্মণবাড়িয়ায় একটা ঐক্যের ডাক দিই, এখন যদি সকল সাংবাদিককে না ডেকে বেছে বেছে 2, 4, 5 জনকে নিয়ে করি, তাহলে তো ঐক্য হবে না। আমরা এই জায়গাটা একটু আবার কুমিল্লা আসতে চাই। ঢাকা থেকে, কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল। ইমরুল পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে 3 জন আলোচনা করে ফেলেছেন। নতুন করে কিছু প্রশ্ন করবার নেই। যে প্রশ্নগুলো নিয়ে আলোচনাটা হয়েছে তার মধ্যে থাকতে চাই। বিশেষ করে ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। ঐক্যটা কিভাবে সম্ভব? আহ, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার। জি জি। সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আহ, আহ, প্রথমে আসলে এই যে প্রথম যিনি কথা বললেন, আমাদের টিটু ভাই, আমাদের প্রিয় ভাজন টিটু ভাইয়ের সূত্র ধরে আমি একটু একটা কথা বলতে চাই। টিটু ভাই কিন্তু একটা প্রশ্ন করেছিলেন যে, হ্যাঁ, একটা মানে বিষয়টা এরকম তুলেছিলেন যে আমরা তো জানতেও পারিনি এই বিষয়টা। আহ, আর আরেকজন বলছিলেন যে আমরা এই যে কিছু কিছু সাংবাদিক কেন্দ্রে বসেও তারা মনে করে যে তিনি সৈয়দ বংশের মানুষ, আরেকজন হচ্ছে মালি মেথর বংশের সাংবাদিক বা ছোট পত্রিকার সাংবাদিক। তো যেখানে ঢাকাতে বসেই এই ধরনের চিন্তা হয় যে আমি বড় পত্রিকার, আর তিনি ছোট পত্রিকার, এই জন্য তাকে সম্পাদক এখানে দাওয়াত করা যাবে না কি যাবে না, বা তার সাথে জোট করা যাবে কিনা, এইরকম একটা মত পার্থক্য থাকে। আর সেই ক্ষেত্রে টিটু ভাইদের মতো কিংবা আমাদের মতো একেবারে প্রান্তিক পর্যায়ের যারা সংবাদ কর্মী আছি, এইরকম একটি সম্মিলন বা মহাসম্মেলনে আমাদের ডাক পাওয়ার কথা তো প্রশ্নই আসে না। কিন্তু এই যে প্রশ্ন আসে না, এ থেকেই আমি একটু কথাটা বলতে চাই যে আজকে গ্রামের ছোট্ট বাড়িতে বারবার যখন চুরি হয়, ডাকাতি হয়, গ্রামের বড় কর্তাটি কিন্তু শুধুমাত্র একটু মানে মানে হা হুতাশ করেন কিংবা দুঃখ প্রকাশ করে, কিন্তু তিনি যখন তার বাড়িতে চুরি হয় তো তিনি কিন্তু সারা গ্রাম ডাকেন যে আমার বাড়িতে চুরি হয়েছে, কিংবা তোমরা জানছো কিনা যে অমুক সৈয়দ বাড়িতে চুরি হয়েছে। তো আজকে বোধহয় বিষয়টা এরকম যে সৈয়দ বাড়িতেই চুরি হয়েছে, এই জন্যই ঘটনাটা আমরা আহ, এরকম একটা সম্মিলনের আমরা দেখলাম। এবং আমার এক বড় ভাই একটু আগে বলছিলেন যে এরকম একটা, যে যখন হোক যেভাবেই হোক এরকম একটা সম্মিলনের দরকার ছিল। কিন্তু আসলে সম্মিলনটা কি আদৌ সাংবাদিক সম্মেলন ছিল, না সম্পাদক? যদিও সম্পাদক মানেই সাংবাদিক, কিন্তু ওই অর্থে যদি সাংবাদিক হয় তাহলে ঠিক আছে। আর যদি বলেন যে গণতান্ত্রিক ভাবে সবাই সাংবাদিক, আমি গ্রাসরুট লেভেল থেকে, আবার টিটু ভাই থেকে শুরু করে আমি গৌরঙ্গদা হয়ে একেবারে প্রথম হলো মতিউর রহমান পর্যন্ত সবাই যদি সাংবাদিক হই এবং তারা এটিকে স্বীকার করেন, তাহলে আমি বলবো যে এটা সাংবাদিক সম্মেলন হয়নি, সম্পাদক সম্মেলন হয়েছে। তো আমি আর যাই হোক, কুমিল্লার মতো একটি ভাইটাল জেলাতে ভাইটাল গণমাধ্যমে কাজ করি আমি, শুধু একটিতে তো নয়, মাছরাঙ্গা, দ্য টাইমস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ বেতারের প্রতিনিধিত্ব করছি। তো আমি কিন্তু গোনাক্ষরও শুনি নাই এরকম একটি সম্মিলন হচ্ছে। তাহলে আমি যদি শুনতে না পাই, তো আমিটা তো একটা গণমাধ্যমের বলতে পারেন যে একেবারেই ছোট্ট অংশ। কিন্তু আপনি এটাও বুঝতে হবে যে আজকে ডিজিটাল যেই প্ল্যাটফর্মে এসে গণমাধ্যমগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের নিউজগুলো দিয়ে তার যেভাবে মানে ইয়া করছে, ডলার ইনকাম করার চেষ্টা করছেন কিংবা ভাইরাল হওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমরা আমাদেরকে কিন্তু একেবারে বাদ দেওয়ার কিংবা আমরা এই গণমাধ্যমের অংশ নই, এটাকে আজ থেকে 10 বছর আগে শুনতাম যে
উপজেলা প্রতিনিধি, জেলা প্রতিনিধিদেরকে মফস্বল সম্পাদক কিংবা ডেস্কে যারা কাজ করে তারা সাংবাদিক বলতেন না, যে বলতেন যে প্রতিনিধি। সাংবাদিক লিখলেও তারা এটাকে বলতো যে সাংবাদিকরা, বা আমরাও একটু ইতস্তত করতাম যে সাংবাদিক, কোথাও গণমাধ্যম কর্মী টর্মী বলে কোথাও বক্তব্য দিতে গেলে এরকম বলতাম। কিন্তু এখন দেখছি একটি পত্রিকার একটা বড় অংশ জুড়ে লিড হয় জেলা থেকে। আপনি ওবায়দুল কাদের সময়কার কথা যদি বলতেন, তিনি যখন কুমিল্লা আসতেন, ইয়ের কথা মানে কাশপুর ব্রিজ পার হওয়ার সময় তার পিএস গাড়ি থেকে আমাকে ফোন দিত, ইমরুল ভাই স্যার আজকে দাউদকান্দি আসবেন, আপনারা যদি আসতেন স্যার আজকে কি কি প্রশ্নটা করবেন একটু যদি বলতেন। এবং স্যার এখানে বলে গেলে আমি নিউজটা পাঠালে দেখা যেত কি আমার নিউজটাই জাতীয় মানে লিড নিউজ হয়ে যেত, যে এটা কারণ ওবায়দুল কাদের বলছে, কিন্তু কে পাঠাইলো সেটা তো আমি পাঠাইছি। তাহলে আমার নিউজটা আমাকে সাংবাদিকই বলতে আমরা স্বীকার করছেন না। এখন কিন্তু আমাকে দিয়েই একটা গণমাধ্যমের আজকে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো দেখেন বেশিরভাগই মফস্বল নিউজ দিয়ে তারা ভাইরাল হচ্ছেন। তাহলে আপনি আমাকে সাংবাদিকই স্বীকার করছেন না, কিন্তু আপনি সাংবাদিক সম্মিলন করছেন আর রাখছেন শুধু সম্পাদক, তাও আবার গৌরাঙ্গদার ভাষায় যে বাঘা বাঘা পত্রিকার পত্রিকার সম্পাদক। এবং এই যে একটু আগে আরেক ভাই বলছিলেন যে আপনারা জোট করতে চান না, অনেকে জোটে থাকতে চান না, এখন বিপদে পড়ার কারণে আপনি জোটে আসছেন। এই যে এই জোট তো আপনি আমি মনে করি এই তো প্রথম আলোর বলছে, যেমন গৌরাঙ্গদার বক্তব্যে কালকে আমি শুনছিলাম, তিনি বলছিলেন যে আমি যখন প্রথম আলোতে কাজ করছেন, প্রথম আলো তো তার নীতিগত সিদ্ধান্তের কারণে আমি কখনো কোনো প্রেস ক্লাবের সদস্য ছিলাম না, যদিও আমি এখন বর্তমানে কালেকন্টের কাজ করি। তখন যখন প্রথম আলোতে ছিলাম তখন থেকে আমি যেহেতু প্রেস ক্লাবে ছিলাম না, এখনো নাই। কিন্তু কেন প্রথম আলোর সাংবাদিকটাই যদি আমি প্রথম আলোকে এক নাম্বার পত্রিকা ধরেই নেই বা ধরলাম না, আমরা মনেও করি যে প্রথম আলো একটা রোল মডেল বা রোল প্লে করে আমরা তাকে ফলো করার মতো, তাহলে সেই প্রথম আলোর সাংবাদিকটা যদি প্রেস ক্লাবের সদস্য হতে না পারে বা দেয়া না হয়, তাহলে প্রেস ক্লাবে কারা যাবে? প্রথম আলো কি চায় যে প্রেস ক্লাবে যদি যেতে না পারে তাহলে প্রেস ক্লাব কেন, তাহলে সংগঠন কেন? আজকে কিন্তু সেই প্রেস ক্লাবের ছায়া তলেই আপনি আসলেন যখন আপনি বিপদে পড়লেন। যখন বললাম যে সৈয়দ বাড়িতে যখন আগুন লাগছে কিংবা চুরি হয়েছে তখন কিন্তু ঠিকই আসে। এখানে আমি একটু আগে জেমিনিকে প্রশ্ন করছিলাম যে আসলে এটা সম্পর্কে যদি আমাকে একটু তথ্য দাও যে গণমাধ্যম সম্মেলন 2026 সম্পর্কে কি বল। সে প্রথমেই যে কয়েকটা তথ্য আমাকে দিল, যে সে বলছে যে এই সম্মেলন দেশের শীর্ষস্থানে প্রায় সকল সাংবাদিক সংগঠন ও প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ঢাকা রিপোর্টার সিউনিটি, বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক ও কলামিস্ট। কোথায়? কুমিল্লার যিনি গেছেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তিনি কি আদৌ আমার কুমিল্লার কথা বলছেন? আমি জানিও না, হয়তো গৌরঙ্গদার মাধ্যমে জানছি যে প্রথম আলোর সাবেক প্রতিনিধি সোহাগ ভাই গিয়েছেন, কিন্তু কোথাও তো তার একটা পোস্ট দেখলাম না তিনি এটা বলেছেন বা যাওয়ার আগে বলছেন। কিন্তু এই যে বৈষম্য, আমার মনে হয় কি এই বৈষম্য থেকে আমাদেরকে আগে বেরিয়ে আসতে হবে এবং একেবারেই এরকম একটা চার দেয়ালের ভিতরে না করে আপনি বড় আঙ্গিকে করেন, বিশাল আঙ্গে পিকনিক যদি হতে পারে উন্মুক্ত স্থানে, সাংবাদিকদের বৈঠকটা এরকম করার কোনো দরকার নেই। আপনারা শাহবাগে করেন, এরকম একটা সম্মেলন ডাক দেন যে সারা দেশ থেকে কারা আসবেন, আগে থেকে আপনারা ইয়ে করেন, অথবা বিভাগওয়ারি করেন, সেখান থেকে একটা মতামত নিয়ে বিভাগ থেকে আপনারা জেলার ওয়ারি করেন, একটা সম্মেলন করেন, সবগুলো জেলারই থেকে আপনার প্রতিনিধি করেন। এই প্রতিনিধিরা ঢাকায় যাবে, সাংবাদিক প্রতিনিধি তাদের কথাগুলো বলবেন যে আমাদের কুমিল্লায় এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। আপনি শুধুমাত্র আমার মাছরাঙা টেলিভিশন কিংবা আমার টাইমস অফ বাংলাদেশের যেই সম্পাদক তাকে নিয়ে করবেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে তিনি নিশ্চয়ই আমাদের অভিভাবক, কিন্তু অভিভাবক তো আমার কথাটি বলবেন নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা হাউসের অভিভাবক কি সেরকম বৈষম্যহীন ভাবে আছেন? তারা কি সাংবাদিকদেরকে বিশেষ করে মফস্বলে বেতনটি দিচ্ছেন? তারা কি আদৌ সাংবাদিকতার যে নীতি নির্ধারণে আমি ইমরুল কি সত্যিকার অর্থে আমার ভাতা বৈষম্য ভাতাটাকে আমি পাচ্ছি? কিংবা গৌরঙ্গ দেবনাথ অপু হয়তো পেয়েছেন প্রথম আলোতে কাজ করার সুবাদে, তিনি আমি যখন প্রথম আলোতে ছিলেন তিনি উপজেলা থেকেই সেই 20 বছর আগে যেই বেতনটা ড্র করতে, এটা এখন অনেক জেলা প্রতিনিধি সেটা এখনো পায় না। তো কেন? এই জায়গাগুলো কি আপনি দূর করতে পারছেন? তো না পেলে আপনি শুধুমাত্র সৈয়দ বংশের সৈয়দ সাহেবকে বাঁচানোর জন্য আপনি যাবেন, সৈয়দ সাহেবের যেই চেলা চামন্ডা তার যে পাইক পেওদার তার বেতনটা পায় কিনা, সেই পাইক পেওদার যাকে আপনি সাপোর্ট দিচ্ছেন,
আমি যে মাছরাঙ্গা চ্যানেলকে আমি সাপোর্ট দিচ্ছি, মাছরাঙ্গার আমাকে কত টাকা দিচ্ছে, আমার জীবনের রিস্ক দিচ্ছি, সেটা আমি বললাম। আমি নিশ্চয়ই জানি যে আজকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল স্কয়ারের কর্তৃপক্ষ আমার এই কথাগুলো আমার শুনলে মনে হয় লক্ষণ এরকম এরকম প্রশ্ন আসবার পর জানি না আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহ, শহীদুল ইসলাম শহীদ ভাই শুনছেন কিনা, যদিও তিনি স্ক্রিনে, আমার ধারণা তিনি শুনছেন, অবশ্যই শুনছেন, যেহেতু তিনি এখন আমাদের সঙ্গে আছেন। এগুলি নিশ্চয়ই আমরা জবাব আজকে আশা করব। আমরা একটু কুমিল্লা থেকে আবার শুনছি, আমি শুনতেছি, আপনারা কন্টিনিউ করেন, আমি শুনতেছি শেষে। শিওর আপনার সামারি করে এই সমস্ত বক্তব্যগুলো আপনাকে দিতে হবে, জবাবগুলো দিতে হবে, কারণ আজকে অনেক সাংবাদিকরা কিছুটা সংক্ষুব্ধ, কিছুটা অনুযোগ, অভিযোগ, ক্ষোভ, সেগুলো থেকে এগুলো বের হয়ে আসছে। যাই হোক, আমরা কুমিল্লা থেকে চট্টগ্রামের একজন সাংবাদিক নেতা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, যিনি সিআরএ চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসির যিনি জয়েন্ট কনভেনার সোহাগ আরিফিন। সোহাগ আরিফিনকে আমি অবশ্য বলেছিলাম তার একটি বিশেষ কাজ, তিনি আবার ওই টেকনাফ থেকে তেঁতুলিয়ায় দৌড়াতে পছন্দ করেন কোনো না কোনো বিশেষ কাজে। তিনি ওই দিন সম্ভবত নরসিংদীর কোনো একটি প্রত্যন্ত অঞ্চলে কোনো এক সাংবাদিক বন্ধুর পারিবারিক একটি বড় ধরনের সমস্যায় জর্জরিত ছিল সেই সাংবাদিক বন্ধু, তাকে রক্ষা করতে তিনি শেষ পর্যন্ত এই সম্মেলনে যেতে পারেননি। এবার একটু কথা বলবেন সোহাগ আরিফিন চট্টগ্রাম থেকে। আমার কোনো প্রশ্ন নেই, যারা কথা বলেছেন তার থেকে নতুন করে আপনি কিছু বলবেন কিনা এই সম্মেলনটির যে প্রত্যাশা নিয়ে সারা, যদিও আমাদের টিটু বলছে যে 17 তারিখের আগে আপনি গৌরাঙ্গদা, যেহেতু এর আগে 22 তারিখ সেদিনও সোহাগ ভাই ছিলেন, টিটু ছিল, সম্ভবত মাছরাঙ্গার কুমিল্লা ইমরুল ছিল কিনা জানি না, আমরা কিন্তু সেদিনও এই মাঝামাঝি যে জানুয়ারি অনুষ্ঠানটি হবে সেটি কিন্তু আমরা সেদিন বলেছিলাম, এবং সেদিন যে 5 দিন পরে হলো তারা প্রতিবাদ করেছেন, হ্যাঁ, সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম। তো এই সম্মেলনটি হওয়ার পেছনে কিন্তু নবীনগরের কথা টকশোরও অন্তত যৎসামান্য অবদান আছে বলে আমি মনে করি। কিন্তু সেই জায়গা থেকে কালকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, সেজন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে শুরুটা হয়েছে, শুরুটা তো 54 বছরকে করতে পারে নাই, শুরু তো হলো। সোহাগ ভাই কি বলবে? অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপুদা। নবীনগরের কথার 412তম পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের প্রিয় সাংবাদিক নেতা শহীদ ভাই আছেন, ইমরুল ভাই আছেন, শাহিন ভাইও আছেন, আমার নেতা আজহার ভাই আছেন। এদের সামনে আমি সত্যি খুব ছোট, এবং কি বলবো, কিভাবে বলবো, গুছিয়ে বলতে পারবো কিনা, হ্যাঁ, এইটা নিয়ে একটু শঙ্কায় থাকি। তারপরও যখন আমাকে সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি বলবো যে আপনার অনুষ্ঠানে বলেছেন প্রত্যাশা এবং প্রাপ্তি, এই এই সম্মেলন, গণমাধ্যম সম্মেলনের। তো আসলে আমি এই অনুষ্ঠানটাকে, যেদিন আমরা আপনার এই নবীনগরের কথায় খুব বাহবা দিয়েছিলাম, আমি নিজে বলেছিলাম যে শুরু তো হয়েছে, হ্যাঁ, আমি নিজে এই কথাটি বলেছিলাম। কিন্তু গতকাল যখন প্রোগ্রামটি হলো, বা আপনার সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে ডিসকাস হচ্ছিল, তখন আমি কিন্তু আপনাকে একটা ইঙ্গিত করেছিলাম যে আমার কাছে মনে হয়েছে একটা কর্পোরেট প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, মানে গণমাধ্যম সম্মেলন যেই কথাটা লেখা, মানে ওইটা হয় নাই, এটা হয়েছে একটা কর্পোরেট প্রোগ্রাম। দেখেন দাদা, আমাদের চট্টগ্রামের একটা কালচার আছে, যখন কারো গায়ে হলুদ হয় বা কারো বিয়ে হয়, তখন আমরা গানের আয়োজন করি, হ্যাঁ, সেটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করি। তো ছোটবেলা থেকেই যখন বড় হচ্ছিলাম, স্কুলের গণ্ডিতে ছিলাম, তখন হচ্ছে কি, মানে যখন দূরে কোথাও ব্যান্ডের ড্রামসের আওয়াজটা পেতাম, তখন আমরা করতাম কি, ঘর থেকে ছুটে ছুটে দুই বন্ধু এক বন্ধু, তখন তো মোবাইল ছিল না, হ্যাঁ, সবাই ওই আড্ডার স্থলে যেতাম, ওখান থেকে আস্তে আস্তে ওই ভেন্যুটা খুঁজে বের করতাম। হ্যাঁ, তো দেখেন এই গণমাধ্যম সম্মেলন, এটা শাহিন ভাই যেটা বললো, একদম শাহিন ভাই এবং ইমরুল ভাই মানে খুব খোলাসা করে বলেছে যে আসলে যে এই ধরনের একটা সম্মেলন হয়েছে আমরা জানি না। হ্যাঁ, তো এইটার মানে গণমাধ্যম সম্মেলন বলতে সারা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা একটা হইচই ফেলে দিবে যে হ্যাঁ, একটা নতুন কোনো কিছুর বার্তা পাবো এই সম্মেলন থেকে, যেতে পারি বা না পারি। মনে করেন একটা উপজেলা থেকে একজন গেল, তা আমরা সবাই কাকের মতো বসে থাকবো যে গৌরাঙ্গদা গিয়েছিল, কি পেলাম, ঠিক আছে, কোন মেসেজটা পেলাম, এরকম কিছুই কিন্তু আসলে
হয় নাই। ওখানেও দেখা গেছে শহীদ ভাই খুব সুন্দর করে বলেছেন একটা শব্দ, যে এলিট সাংবাদিকরা, মানে ওখানে এলিট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আর গৌরাঙ্গদা আপনি খুব ভালো করে জানেন, আমার নেতা আজার ভাইও খুব ভালো করে জানেন, এই এলিট সাংবাদিকদেরকে আমি খুব বাংলায় সুন্দর করে বলি মোরল সাংবাদিক। হ্যাঁ, তো মোরল সাংবাদিকরা আসলে আজকে কেন ডাক দিল? মফস্বল গাজীপুরে যখন তুহিনকে কুপিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, ওই সময় কেন এরকম একটা গণমাধ্যম সম্মেলন ডাক দেওয়া যায় নাই? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এটা। তারপর দেখেন, এটা কিন্তু শহীদ ভাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি, আজকের মুখ্য আলোচক, আমি তিনি কিন্তু আরো এক ধাপ এগিয়ে বলেছেন সোহাগ ভাই, যে যখন আমি সংগ্রাম আমি পত্রিকার আসবো আমি সম্পাদক, আসবো আমার দেশের সম্পাদক রুহুল আমিন গাজীর উপর এই ধরনের অত্যাচার নির্যাতন চলেছে, তখন এই গণমাধ্যম সম্মেলনের আয়োজকটা করতেছিলেন। এটা কিন্তু তিনিও বলেছেন। আমি আমি শহীদ ভাইয়ের কথায়ও আসবো, যে আমাদের নেতা, আমরা ওনার কথাটাও মাথায় আছে আমাদের। তো দেখেন, এই যে আমাদের পদ্মা পারে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি যখন সাইদুর রহমান রিমন ভাই আমাদের গঠন করে, হ্যাঁ, আমরা দাওয়াত করেছিলাম 180 জনের মতো, এসেছে প্রায় 220 জন প্লাস। ঠিক আছে, এটা আমাদের নেতা আজার ভাইয়ের কৃতিত্ব হোক, সাইদুর রহমান ভাইয়ের কৃতিত্ব হোক, কিন্তু পেশাদার কিছু গণমাধ্যম কর্মী একত্রিত হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই সময় কিন্তু এই কথাটাই বারবার উঠে এসেছিল, হ্যাঁ, যে ঐক্য। তো আমরা জুনিয়ররা কি দেখবো? আমি তখনও একটা জায়গায় বারবার বলেছিলাম যে আমার যতটুকু অভিজ্ঞতা, সেই জায়গা থেকে কোনো সরকারের আমলেই গণমাধ্যম কর্মীরা স্বাধীন না, কোনো সরকারের আমলে গণমাধ্যম কর্মীরা খুব সুখে দিন কাটিয়েছে তা না। কিন্তু হ্যাঁ, যারা দলীয় লেজুর ভিত্তি করেছে, যারা চাটুকারিতা করেছে, যারা একদম খাট বাংলা ভাষায় যদি বলি দালালি করেছে, তারাই ভালো ছিল। হ্যাঁ, তো এইটা আসলে আমাদের আমাদের বাংলাদেশে ঐক্য গড়ে তোলাটা আসলে অনেক টাফ, অনেক টাফ। কারণ আমি নিজে একটা সংগঠন করি, তো আমি একদম আঞ্চলিক একটা সংগঠন করি, জাতীয় একটা সংগঠন করতেছি। সেই জায়গা থেকে আমি একদম হলফ করে বলতে পারি যে ইমরুল ভাই যে একদম খোলাসা ভাবে যে কথাগুলো বলেছে, হ্যাঁ, এগুলো একদম মানে ওই মোরলরা ডাক দিলেই কেন মানে এই ধরনের গণমাধ্যম ইয়া হবে? হ্যাঁ, কেন বিভাগীয় ওয়ারি হইল না? মানে জেলা ওয়ারি হইলে অনেক ভালো, কিন্তু বিভাগীয় ওয়ারি বা কেন হইল না? হ্যাঁ, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। আর আপনার কথা, গৌরাঙ্গদার কথায় একটা কথা আসলে দেখেন, আমরা ভুলে যাই, আমরা সাগররুনি হত্যার কথাও ভুলে গিয়েছি। গত 16-17 বছর যারা রাজত্ব করেছে, যারা সাংবাদিক নেতা ছিলেন, তারা তো পারে নাই সাগররুনি হত্যার বিচার করতে। ঠিক আছে, হ্যাঁ, তো এটা এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। ভাই 16 বছর পারে নাই, ঠিক আছে, তো গত 20 মাসেও কি মানে এটা নিয়ে কিছু করা যায় নাই? এই তো ওয়াসিফ স্যার, যেখানে ওয়াসিফ স্যারের মতো আমাদের মানে আমরা যাদেরকে অনুকরণ করি, উনি যেহেতু জুলাই আন্দোলনে কয়জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে সেটার প্যাসিফিক তথ্যটা ওনার কাছে নাই, তাহলে আমরা হতাশ হই। উনি বলেছেন 5 জন, জুলাই আন্দোলনে শহীদ হয়েছে 6 জন গণমাধ্যম কর্মী শহীদ হয়েছেন, অগণিত প্রায় 43 জনের মতো গণমাধ্যম কর্মী আহত। তো এই যে রেকর্ড গুলা, এগুলা বলার জন্য আমরা যারা মাঠে কাজ করতেছি, আমরা যারা কুমিল্লায় কাজ করতেছে, ইমরুল ভাই বলতে পারবে কুমিল্লায় কয়জন, এই ধরনের তালিকাগুলো করার দরকার ছিল। এই ধরনের এই জিনিসগুলো একটা পার্ট করে এই গণমাধ্যম সম্মেলনে যদি উত্থাপন করা হতো, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, একটা গণমাধ্যম সম্মেলন হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো হয় নাই। ওখানেও দেখলাম যে অনেক মোরলরা চাটুকারিতাই করেছে। তো এই চাটুকারিতার দিনও শেষ হবে না, আমাদের ঐক্যও হবে না। হ্যাঁ, তবে সব ভালো যা শেষ ভালো তার। যেমন শহীদ ভাইয়ের যে বিষয়টা, এটাকে আমি স্যালুট জানাই, শহীদ ভাই স্বীকার করে ফেলেছে এবং বলে ফেলেছে যে বিগত দিনে আমাদের অনেক ভুল ছিল, মাপ চাই। ঠিক আছে, এটা বলার মতো নেতা দরকার। এই শহীদ ভাইয়ের এই কথাটা বলার মতো নেতা দরকার আমি মনে করি। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ। আমরা শহীদ ভাইয়ের কাছে আসবার আগে, শহীদ ভাই যেহেতু শুনছেন কিংবা তিনি কোনো না কোনো একটি কাজে সম্ভবত ব্যস্ত হয়ে পড়েছেন, আমরা আবার একটু 2 মিনিট করে একটু রাউন্ড আপে শুনবো। শুরুতে আসতে চাই একটু আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ নবীনগর রিপোর্টার্স ক্লাবের যিনি সভাপতি শাহিন রেজা টিটু। টিটু, সবাই তো মানে এই সম্মেলনের প্রত্যাশা আর চেয়ে যে প্রাপ্তি,
যেটা ভারী হওয়ার কথা ছিল, কিন্তু সেটি মনে হচ্ছে যে না, প্রাপ্তির ঝুড়িটা অনেকটা হালকা। তো এটিকে ধরেন, যেহেতু শুরু হয়েছে, আমি বারবারই বলছি যে একটা কাজ তো শুরু হলো, যেটি আমাদের শহীদ ভাইও বললেন যে যখন সংবাদের সম্পাদক, আমার দেশের সম্পাদক কিংবা রুহুল আমিন গাজীর মতো বরিষ্ঠ একজন সাংবাদিক নেতার উপর এত অত্যাচার নির্যাতন হওয়ার পরও সম্পাদক পরিষদ, নোয়াব কিংবা অসংখ্য সাংবাদিক সংগঠনের নেতারা অনেকটাই নিশ্চুপ ছিলেন। সেই জায়গায় অন্তত ডেইলি স্টার, প্রথম আলোর মতো দুটো পত্রিকা আক্রান্ত হওয়ার পর তো জেগে তো উঠছে। অন্তত একটা সম্মিলন তো ডাকা হয়েছে এবং তারা ঘোষণাও দিয়েছে যে এই সম্মিলনটা ইন ফিউচার তারা বিভাগীয় শহরগুলিতে নিয়ে যাবে এবং সেখানে তারা সবাইকে নিয়ে নতুন নতুন কিছু কর্মসূচি ঘোষণা করবে, যেখান থেকে এটি ঐক্যের যে বার্তা সেটা তারা দিতে চাচ্ছে। ঐক্যের কোনো বিকল্প নেই। এবং সেই ঐক্যটা করতে আসলে কি দরকার সেটি আমাদের জানা দরকার। টিটু। ধন্যবাদ দাদা। যদিও আমি প্রথমে আপনার মানে এই সম্মেলন নিয়ে সমালোচনা করেছি, সেটা ছিল এই সম্মেলনকে ঘিরে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। কঠিন সত্য হলো দাদা, এখানে অনৈক্যটা তখনই গড়ে ওঠে যখন আমরা সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে সুবিধার পক্ষে অবস্থান নেই, তখনই অনৈক্যটা ফুটে ওঠে। ফলে আমাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে যখন আমরা এক কণ্ঠে কথা বলার দরকার হয়, তখনই আমাদের বিভক্তিটা হয়ে যায়। তারপরেও আমরা একেবারে আশা ছেড়েছি এমন নয়। 54 বছরে তো একটা সম্মেলন তো হয়েছে, এর আগে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় না, হয়তো আমাদের জন্মের আগে হইলে হইতে পারে। আমরা আসার জায়গায় হলো, সংকট যত গভীর হচ্ছে, সাংবাদিক নেতারা অনুধাবন করতে পারছে যে এককভাবে টিকে থাকা অসম্ভব প্রায়। সুতরাং নতুন প্রজন্মের কিছু সাংবাদিক বিকল্প প্ল্যাটফর্ম, নীতি কণ্ঠ এখনো চেষ্টা করছে সত্যিকারের পেশাগত ঐক্যের কথা বলতে। গণমাধ্যম ঐক্য নেই, কিন্তু ঐক্য ছাড়া সামনে এগোনোর পথ নেই। ঐক্য হবে কিনা তা নির্ভর করবে সুবিধার ঊর্ধ্বে উঠে পেশার স্বার্থকে কতটা গুরুত্ব দিতে পারি কিংবা পারে, সেই সাহস ও সততার উপর নির্ভর করবে ঐক্য কতটুকু বজায় রাখা যায়। আর এখানে যে আমাদের ইমরুল ভাই বলেছে, অনেকেই বলছে সৈয়দ বংশ কিংবা আপনাদের ভাষায় যদি বলা হয় ব্রাহ্মণ, যারা আজকে সৈয়দ বংশ কিংবা ব্রাহ্মণ হয়েছেন তারা কি ওখানেই জন্মগ্রহণ করেছিলেন, নাকি নিচু স্তর থেকে আজকে তারা উপর লেভেলে গিয়েছেন? যারা নিচু স্তর থেকে উপর লেভেলে গিয়েছেন, আমি মনে করি তারা অন্তত তার 20 বছর 30 বছর আগের কথাটা চিন্তা করুক, যে আমিও তো একদিন মফস্বলে ছিলাম, আমিও তো একদিন ছোট সাংবাদিক ছিলাম, আমিও তো একদিন ছোট সংবাদপত্রের একটা কর্মী ছিলাম। তাহলেই মূলত এই ভেদাভেদটাকে অন্তত বেনিশ হবে, যে না, আজকে যারা ইমরুল যে কোনোদিন মতিউর রহমান হবে না, ইমরুল যে কোনোদিন মাহফুজ আলম হবে না, এটার তো কোনো নিশ্চয়তা নাই। হতেও পারে তারাও হয়তো ওইখান থেকে মানে ছোট জায়গা থেকেই গেছে। তবে আমাদের আশা রাখতেই হয় শেষ পর্যন্ত সাংবাদিকদের ঐক্য গড়ে উঠবে, কারণ ঐক্যের বিকল্প নাই। বিভক্ত সাংবাদিক সমাজ কখনোই স্বাধীনতা, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষা করতে পারবে না। মতভেদ থাকবে, পথ ভিন্ন থাকবে, কিন্তু ন্যূনতম স্বার্থে সত্যের পক্ষে দাঁড়ানো, কলমের স্বাধীনতা রক্ষা এবং পেশার মান বজায় রাখার এই জয়গান আসলে ঐক্য অনিবার্য। এইগুলোর ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। প্রশ্ন শুধু একটাই, এই ঐক্য কি কথায় সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবতায় রূপ নিবে? আমরা আশা করব এই ঐক্য শুধু মিছিল মিটিং এ সীমাবদ্ধতা থাকবে না, বাস্তবতা রূপ নিবে। এবং সে প্রত্যাশা রেখে আজকের যারা এখানে আলোচকবৃন্দ আসেন, যদি আমার এই আলোচনায় আপনাদের কারোর মনে কোনো কষ্ট থেকে পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থনা করে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। অনেক ধন্যবাদ। আমরা আবার একটু কুমিল্লায় আসতে চাই। আমরা 2 মিনিটের বেশি সময় দিতে চাই না, নতুন করে যদি কোনো যোগ করতে চান জাহাঙ্গীর আলম ইমরুল। কারণ টিটু তার প্রথম ধাপ থেকে একটু ইউটার্ন করেছে যে আমরা
শুধুমাত্র ভুলগুলো দুঃসাহস করে ধরিয়ে দেওয়ার জন্য সম্পাদক পরিষদের মতো একটি ইনস্টিটিউট কিংবা নোয়াবকেও ক্রিটিসাইজ করবার দুঃসাহস করেছে। কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু বলেছে যে এই যে একটি ট্রেন স্টার্ট করেছে, তার যাত্রাটা শুরু করেছে, এখন আমরা তাদেরকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। কারণ সবাই এক বাক্যে কালকে বলেছেন যে আমাদের অনৈক্য যে কোনোভাবে দূর করতে হবে, এবং অনৈক্য দূর করতে গেলে যেটি শহীদ ভাই কালকে সুস্পষ্টভাবে বলেছেন, রাজনৈতিক লেজুর বৃত্তির সঙ্গে যুক্ত থেকে আপনি সরকার যেই দল ক্ষমতায় থাকবে সেই দলের, যেটি শফিক রহমান শ্রদ্ধেয় জাজেদ্দিন সম্পাদক বলেছেন, দালালি যারা করেন আমি আশ্চর্য হয়ে যাই, তার ভাষায় বলছি আর কি। তিনি বলছেন ম্যাজিক, ইট ইজ ম্যাজিক, যে কিছুদিন আগে যারা আওয়ামী লীগ ছিলেন তারা এখন বিএনপির দালালি করছে। এরকম যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে ঐক্য কখনোই সম্ভব। কি বলবেন? 2 মিনিট ইমরুল। আমি তো মূলত আসলে ঢাকার ওই জায়গাতে আমি যাইতেই যাচ্ছি না। আমি তো যেতে চাচ্ছি যে আমি তো জানিই না সেটা। কিন্তু আমার আগে জানার জায়গাটাতেই আমি থাকতে চাই, যে আমাকে জানতে হবে এবং আমাকে জানাতে হবে যে আমি কেন জানতে পারবো না। আমি আবারও আমার গণমাধ্যম দিয়ে আসি যে আজকে মাছরাঙা টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে যে কয়েকটা কন্টেন্ট আপলোড হয়েছে, এর 80% 90% হচ্ছে মফস্বলের, এবং যতটা ভাইরাল হয়েছে সবগুলাই মফস্বলের। আজকের কথা যদি আমি বলি, তাহলে সেই মফস্বল সম্পর্কে আমি জানিও তো না। আমরা তো জানতেও পারতাম এরকম একটা কিন্তু এই জানার জায়গাটাকে এনশিওর করতে হবে, এবং এটাও এনশিওর করতে হবে যে যদি আপনি উপরে এটা বলতে পারেন যে আপনাদের যদি বেতন ভাতা দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আপনার উপজেলা পর্যন্ত সাংবাদিক নেন কেন? যেইটুকু রেঞ্জ পর্যন্ত নিলে বিভাগীয় করেসপন্ডেন্ট পর্যন্ত রাখেন, তাকেও অন্তত আপনি বেতন ভাতাটা দেন, একটা সম্মানই দেন, যাতে আপনি সম্মানই দিলেন তো ক্যামেরাম্যান দিলেন না, ক্যামেরাম্যান দিলেন তো লোগো দিলেন না, লোগো দিলেন তো আপনি ক্যামেরা দিলেন না। আপনি এই এত সংকটের মধ্যে রেখে যে সাংবাদিকের কাছ থেকে আপনি প্রতিদিন ভাইরাল কন্টেন্ট নিচ্ছেন, তাকে আগে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিন, তাকে আগে পেট বাঁচান, তাহলে আপনারও পিঠ বাঁচবে। একদম। আমার মনে হয় প্রথম আলোর আজহার ভাই এবার যে কথাটি ইমরুল মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি, তিনি বললেন যে আগে আপনি সাংবাদিকদের নানান সুযোগ সুবিধা দিন, লজিস্টিক সাপোর্ট করে দিন। কিন্তু অনেকে আবার উল্টো প্রশ্ন করে। প্রশ্নটা হচ্ছে আজহার ভাই এরকম আর কি, যে আপনি যখন মনে করেন যে সাংবাদিক হিসেবে আপনি এই পাচ্ছেন না, সেই পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, ভাতা পাচ্ছেন না, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন না, বোম পাচ্ছেন না, তাইলে ভাই আপনি সাংবাদিকতায় যাচ্ছেন কেন? আপনার নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। আপনি সাংবাদিকতা বাদ দেন, আপনি আলু পটলের ব্যবসা করেন। আপনি যেহেতু বলছেন যে আপনি পাচ্ছেন না, দিচ্ছে না, তাহলে ওই যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে আপনাকে হয়তো বলে দিচ্ছে যে ভাই নিজেও খাও, আমরাও খাওয়াই বাঁচাও। এরকম একটা অনুযোগ আছে, কি বলবেন? আসলে এটা কিন্তু বাস্তব কথা যে পত্রিকা তার প্রতিনিধিকে পারিতোষিক দিতে পারবে না, সম্মানী দিতে পারবে না, তারা প্রতিনিধি নেন কেন? কিন্তু সমস্যাটা হয়েছে একটা সংস্কৃতি হয়ে গেছে খুব খারাপ। সেটা হলো যে আমরা মফস্বলে যারা কাজ করছি জেলা উপজেলাগুলোতে, তারা অনেকে তো কিছু সম্পাদককে বা ওই মফস্বল বিভাগকে আমরা তো উল্টো টাকা দিই অনেকে। এখন আদৌকে আমরা সাংবাদিকতা করতে আসছি কিনা এটা আমাকে জানতে হবে। আমি শহীদুল ভাইকে একটা কথা বলবো, ইউনিয়ন কিন্তু সারা বাংলাদেশে একটা বড় সংগঠন। আজকে যেই গণমাধ্যম সম্মেলন শুরু হয়েছে, এইটা আমরা ইতিবাচক হিসেবে দেখতে পাই, কারণ বিগত দিনে এরকম দেখিনি। কিন্তু এইটার প্রেশার গ্রুপ হিসেবে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আমার মনে হয় তাহলে কিছুটা পরিবর্তন হয়তো আসা সম্ভব। আর একটা হলো যে আপনার মুখে থেকে একদম স্পষ্ট একটা বক্তব্য আমার কাছে খুব দাগ কেটেছে। আপনি বলেছেন যে যারা সাংবাদিক নেতা তাদেরকে রাজনৈতিক নেতৃত্ব লেজের ভিত্তির জায়গা থেকে একটু সরে আসতে হবে। আপনি সাংবাদিক, আপনার পরিচয়টা কি হবে? আপনি সাংবাদিক না আপনার রাজনৈতিক নেতা? কালকে কিন্তু ওখানে অনেক ধরনের কথা হচ্ছে। অনেক সম্পাদক সম্পর্কে কিন্তু অনেকে বলেছেন যে আপনারা
প্রতিনিধি নিয়োগ দেন, টাকা নেওয়া হয়। আবার কেউ বলেছে যে আপনারা প্রতিনিধি নিয়োগ দেন তার যোগ্যতা, তার অবস্থান দেখে দেওয়া। কথা কিন্তু আসছে না তা নয়। তবে সম্পাদক পরিষদ বা নোয়াবের যে আয়োজন, এই আয়োজনকে আমি ইতিবাচক দেখছি, এবং তারা যে সম্মেলনটা করেছে আমার কাছে মনে হয়েছে যে সারা দেশের সবাইকে তারা ওইভাবে হয়তো ইনভাইট করেনি। কিছু কিছু পত্রিকার বা সম্পাদকরা হয়তো নিজ যোগ্যদের 2-4 জনকে বলতে পারে। আমি যতটুকু জানি উপদাকে কিন্তু ইনফরমেশনটা আমি করেছিলাম। এর পরবর্তীতে উপদা হয়তো অন্য জায়গায় থেকে কোনো ইয়া করেছেন, ইনভাইট হয়তো পেয়েছেন কোন অ্যাঙ্গেল থেকে, গিয়েছেন। এরকম কাকতালি হয়েছে। কিন্তু একেবারে একটা গণ অবস্থান, সাংবাদিকদের একটা গণ সমাবেশ যেটাকে বলা, সেরকম একটা সমাবেশ করার জন্য আমার মনে হয় সময় লাগবে, এবং সেরকম একটা সমাবেশ করার যে প্রক্রিয়া করা, সে প্রক্রিয়ার জন্য আমার মনে হয় ইউনিয়ন রিপোর্টার্স ইউনিটি বলেন, ফেডারেল সাংবাদিক বলেন, বা জাতীয় প্রেস ক্লাব বলেন, এরা যদি উদ্যোগী হয় বা সম্পাদক পরিষদ বা নোয়াবকে তারা যদি কোনোভাবে পরামর্শ দেয়, আমার মনে হয় ভবিষ্যতে এইটা আমাদের যে প্রত্যাশার জায়গাটা, এই জায়গাটা আরো সুন্দর হবে। এবং আশা করি যে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদেরও ভাই দোষ আছে, কিন্তু মফস্বলে কিন্তু আমরা ওখানে সাংবাদিক পরিচয় দিতে কিন্তু এখন অনেক লজ্জা করে আমাদের, সত্যি কথা বলি। কারণ যেভাবে এই ফেসবুক, নানান মানে তথাকথিত কিছু অনলাইন নিবন্ধন নাই শুরু হয়ে গেছে যেভাবে, এখানে কিন্তু আমরাও কিন্তু লজ্জা পাচ্ছি। আসলে আমরা শুধু সাংবাদিকরা খুব সহি, আমাদের ডাকলো না, আমরা এই কথা বলি অনেক সময়। তবে হ্যাঁ, যারা সত্যিকার সাংবাদিক, যারা সে যত ছোট পত্রিকাই হোক, আমি একটা কথা সবসময় বলে থাকি যে একজন সাংবাদিকের সক্রিয়তা, দায়িত্বশীলতা, এটা যখন থাকবে, সে সাপ্তাহিক পত্রিকায় হোক, আমি তাকে স্যালুট করি। আপনারা নিশ্চয়ই মনে আছে, শহীদুল ভাইয়ের আরো ভালো মনে আছে যে বাংলাদেশে কিন্তু যে হলমার্কস গ্রুপের যে কেলেঙ্কারিটা হয়েছিল, এটা কিন্তু প্রথমে একটা সাপ্তাহিক পত্রিকায় রিপোর্ট হয়েছিল সাভার থেকে। এরপরে কিন্তু জাতীয় বড় বড় বাঘা পত্রিকা এবং একটা বড় জাতীয় ঘটনায় পরে কিন্তু রূপান্তরিত হয়। সো সাংবাদিকতা ছোট জায়গায় করেন, আপত্তি নাই, কিন্তু আপনার সম্মান, আপনার ব্যক্তিত্ব, আপনার অবস্থানটা যদি সুদৃঢ় থাকে, আপনাকে সবাই সম্মান করবে। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ আমাদের প্রথম আলোর আজহার ভাই। আমরা আলোচনাটা, কে যেন একটু আনমিউট হয়ে গেছে, সোহাগ ভাই কি আছেন? জি দাদা সোহাগ আছি, ভাই কি আছেন? আছি দাদা, আছি দাদা, 2 মিনিট যদি যোগ করতে চান পজিটিভলি। 54 বছরে যে কাজটি শুরু হয়নি, অনেক সমালোচনার পরেও এখন কিন্তু যারা সমালোচনাটা শুরু করেছেন তারা কিন্তু বলতে বাধ্য হচ্ছেন যে অন্তত বিষয়টা তো অন্তত শুরু হয়েছে। আজকে যদি 1000 সাংবাদিক নিয়ে শুরু হয়, তাহলে নিশ্চয়ই তারা তো বলেছেন যে ইন ফিউচার তারা এগুলি বিভাগীয় শহরে পর্যন্ত নিয়ে যাবেন, এবং হয়তোবা সবশেষে আবার 8টি বিভাগ থেকে ঘুরে আবার ঢাকায় হয়তো লক্ষাধিক সাংবাদিক একটি সমাবেশ হতে পারে। এরকম একটি সম্মিলনকে আপনি শেষ বেলায় কি বলবেন? দাদা আমি ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি শেষ করার আগে কিন্তু এই কথাটা খুব জোরে সোরেই বললাম যে আমাদের নেতা শহীদ ভাইকে স্যালুট জানাই, যে উনি যে এই কথাটি বলেছে যে পূর্বে কি হয়েছে, অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা চাই, আমরা নতুন করে কিছু করতে চাই। এই ধরনের স্পিরিট দরকার। হ্যাঁ, এই ধরনের স্পিরিট আসলেই প্রত্যেকটা বিভাগ ওয়ারি, প্রত্যেকটা জেলা ওয়ারি এই মেসেজগুলো, শহীদ ভাইয়ের এই মেসেজগুলো পৌঁছে দেওয়া উচিত। হ্যাঁ, তো আসলে দেখেন, মানে আজকেও এই কথাটা আপনিও কিছুক্ষণ আগে এই কথাগুলো বলেছেন, আজহার ভাইও বলেছে যে গণমাধ্যম মানে কাদেরকে কার্ড দিচ্ছে, কাদেরকে সাংবাদিক বানাচ্ছে, কারা এই সাংবাদিক গড়ার কারিগর। হ্যাঁ, আজকেও আমি আমাদের চট্টগ্রামের বিশিষ্ট কথা সাহিত্যিক কামাল পারভেজ ভাইয়ের একটা লেখাকে শেয়ার করে আমি কিছু কথা লিখেছি। জানি যে এটাতে আমাকে অনেক ধরনের নেগেটিভ ভাবে আখ্যা দিবে অনেকে, কিন্তু দেখেন এটা সত্য কথা যে আমি একটা পত্রিকা যেটা আঞ্চলিক, সে আঞ্চলিক পত্রিকাটাকে জাতীয় বলে আমি প্রচারও করছি, এবং নিয়োগও দিচ্ছি, সাংবাদিক নিয়োগ দিচ্ছি, ফলাও করে নিয়োগ দিচ্ছি, কিন্তু এগুলো দেখার মতো কেউ নাই। হ্যাঁ, এই যে মানে এই যে এটা যে আঞ্চলিক পত্রিকা, এটা যে জাতীয় বলে প্রচার করা হচ্ছে, কার্ড দেওয়া হচ্ছে, বুম দেওয়া হচ্ছে, মাল্টিমিডিয়া করা হচ্ছে, এই এই সেক্টরটা কে দেখবে? এই সেক্টরটা কারা দেখবে? তো
তো এই শহীদ ভাইয়ের মতো নেতাদেরকে আমরা অনুরোধ যে এই জায়গাগুলো আপনারা একটা বিভাগীয় শহরগুলোতে, জেলা শহরগুলোতে মেসেজ আকারে ছড়িয়ে দেন। হ্যাঁ, তাতে করে আসলেই গণমাধ্যম উপকৃত হবে। হ্যাঁ, কারণ খুবই বাজে একটা অবস্থা। দেখেন মাল্টিমিডিয়া যদি আমি এখন বলি, এই যে ইমরুল ভাইরাও তো মাল্টিমিডিয়া নিয়ে খুব ভালো কাজ করতেছে, কিন্তু এখন দেখেন কি একটা দৈনিক কইয়া দিমু মাল্টিমিডিয়া, ঠিক আছে? তো এটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কেন চালাচ্ছে, সে যেখানে সেখানে আইসা দাঁড়ায় যেতেছে। এতে করে যারা মূলধারায় কাজ করছে তারা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন। তারা প্রতিনিয়ত এই যে আজার ভাই একটু আগে বললো না যে লজ্জা করে মফস্বলে এখন সাংবাদিক পরিচয় দিতে। তো আমাদেরও খুব লজ্জা করে, আমার নেতার লজ্জা করে। আমরাও কিন্তু এই জায়গাগুলোকে ফেস করি। ফেস করার কারণে দেখা যায় যে এই জায়গাগুলো আসলে খুব নোংরা অবস্থান। এগুলোকেও ঠিক করতে হবে এবং এই সম্মেলন, গণমাধ্যম সম্মেলন যেটা, সেটা গত ইয়াতে টকশোতে যখন আপনি উপস্থাপন করেছিলেন, আর কাউকে কিন্তু দেখি নাই এটা নিয়ে প্রচার করতে, আপনিই প্রচার করেছিলেন। তখনও আমরা সাধুবাদ জানিয়েছিলাম, আজার ভাইও ছিল, হ্যাঁ, শাহিন ভাইও ছিল সম্ভবত। তখনও আমরা সাধুবাদ জানাইছিলাম যে হ্যাঁ, অন্তত আর কিছু হোক বা না হোক, একটা ডাক তো এসেছে, সেই ডাকটাকে কেন্দ্র করে আমাদেরকে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। সুস্থ গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতার একটা পরিবেশ তৈরি করতে এবং সাংবাদিকদের সুরক্ষার আইনগুলোকে মাথায় রেখে, এরকম পয়েন্টগুলোকে মাথায় রেখে আমাদের সত্যি এই ডাককে সাড়া দেওয়া উচিত। এবং এই এই ডাক নিয়ে আমার মনে হয় যে আরো প্রচারণা, যেমন ইমরুল ভাই কুমিল্লার মতো একটা জায়গা থাকতে ইমরুল ভাই চিনে না এমন পেশাদার গণমাধ্যমিক কমই আছে, কিন্তু ইমরুল ভাই দেখে নাই। আমি তো দাদা, আপনি বলছেন দেখে হঠাৎ আমার মনে পড়ছে, কিন্তু আমিও ভুলে গেছিলাম। দেখেন দাদা, মানে এই আপনার টকশোতেই বলছিলাম যে অনেক সাধুবাদ জানাই, একটা ডাক তো এসেছে, কিন্তু গত পরশুদিন আপনি যদি আমাকে না বলতেন আমার কিন্তু মনেই ছিল না, কারণ আমি ওই ধরনের কোনো প্রচার আমার চোখে পড়ে নাই। তা আমি একটা চট্টগ্রাম বিভাগীয় শহরের থেকে আমার এই ধরনের প্রচার চোখে পড়ে নাই। তো ইমরুল ভাই, এটা নিয়ে মনে কষ্ট রাখেন না, আপনি দেখেন নাই, কারণ আসলে খুব হতাশাজনক ব্যাপার। এই ডাকটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা এটাকে সাধুবাদ জানাই, সাধুবাদ জানাই। শহীদ ভাইয়ের যেই মানে লাস্ট বক্তব্যটা, এটাকে স্যালুট জানাই এবং চাই যে তারা আরো শক্তিশালী কিছু কথা আমাদের জন্য ছেড়ে দেখ এবং আমরা ওই কাজগুলো নিয়ে যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে একটি বিষয় যেটি আপনারা সবাই বলবার চেষ্টা করেছেন যে কেন আপনারা জানতে পারলেন না, কিংবা শাহিনুর টিটু তার সূচনা বক্তব্যে বলল যে এটা ফেসবুক, টেলিভিশন, রেডিও, গণমাধ্যম, পত্রিকা, কোথাও 17 তারিখে এটি হওয়ার আগে একদিন বা দুদিন এটা প্রচারের কোনো দৃশ্য চোখে পড়েনি। এটি আমি জানি, এখানে শহীদ ভাই এটা নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন। আমি যখন 16 তারিখ প্রথম আলোর আজার ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা জানি এবং পরবর্তীতে কোনো এক সম্পাদকের সঙ্গে কথা বলার পর তিনি যখন বললেন যে যেহেতু তুমি ঢাকায় আছো, সকাল সকাল এসে রেজিস্ট্রেশনটা করে নিও। কিন্তু আমি এটা যখন ফেসবুকে দিতে চাইলাম যে বন্ধুরা কে কোথায় কিভাবে আসো জানি না, কাল 9:30টার মধ্যে কিন্তু ঢাকার খামার বাড়িতে তোমরা চলে আসবা, হ্যাঁ, কৃষিবিদ ইনস্টিটিউট। এই কার্ডটা যেন একটু সম্ভবত, আচ্ছা বুঝছি, শহীদ ভাইয়ের। তো আমি কিন্তু ইচ্ছে করে দিতে চেয়েছিলাম, যেহেতু আমার একটা নিজস্ব ফলোয়ার আছে, যে তারা আমার থেকে দেখেও অন্তত হয়তো 1-200 লোক কিন্তু ওইদিন ওখানে উপস্থিত হতো। কিন্তু পরবর্তীতে যখন জানলাম যে না, এটা লিমিটেড, বাইরে কাউকে হয়তো সেভাবে এখানে আপাতত প্রাথমিক পর্যায়ে ডাকা হচ্ছে না, কিন্তু যেহেতু শুরুটা হয়েছে, ইন ফিউচার তারা বড় আকারে ডাকবেন, সেটাই হয়তো শহীদ ভাই বলবেন। আর এই যে আপনি সহ কয়েকজন বললেন যে অপসাংবাদিকতার বিষয়গুলো, এগুলিতে কিন্তু শহীদ ভাই নিশ্চয়ই কালকে ছিলেন। সম্ভবত লক্ষ্মীপুরের কোনো এক প্রেস ক্লাবের সভাপতি কিন্তু গতকাল খুব প্রকাশ্যে এই কথাগুলো শুনতেও খারাপ লেগেছে, তিনি কিভাবে বলেছেন আমি জানি না। একদম পরিষ্কার বলেছেন যে 5,000-10,000 টাকা নিয়ে অনেক মিডিয়া হাউস বোম ধরিয়ে দিচ্ছেন, আইডি কার্ড দিচ্ছেন। তারা প্রকৃত পেশাদার সাংবাদিকরা সেখানে যেতে লজ্জা পাচ্ছেন। কোন একটা প্রেস কনফারেন্সে গেলে এই অপসাংবাদিকরা সামনের 5 সারি, 7 সারি, 6 সারিতে বসে যান। প্রকৃত যারা মাঠের সাংবাদিক তারা সামনে বসবার জায়গা পান না। এবং আপনাদের কাছে হাত জোড় করে বলি যে আপনারা এই সমস্ত বোম, এই সমস্ত নিয়োগপত্র বা আইডি কার্ড 5,000-10,000 টাকায় বিক্রি করবেন না দয়া করে। এবং সম্পাদক পরিষদকে এই ভদ্রলোক কিন্তু খুব জোরালোভাবে বলছেন।
তার 1 মিনিট বক্তব্যের মধ্যে। তো এই কথাগুলি কিন্তু কালকে আলোচনা হয়েছে এবং এগুলির একটা সামারি করে আগামী উম মে মাসের 2 তারিখ যেটা প্রেস ফ্রিডম ডে, সেখানে কিন্তু মূল গণমাধ্যমগুলিতে কালকের পুরো ঘটনা প্রত্যেকের বক্তব্যগুলো একদম আলাদা পাতায় করে এগুলি বের হবে সেটা ঘোষণা তারা দিয়েছে। পরিকল্পনা কিন্তু আছে যে কিভাবে এই গণমাধ্যম কর্মীদেরকে একটা প্ল্যাটফর্মে এনে, এবং যেটি আমি সাহস করে আমি 1 মিনিটের জায়গায় 3 মিনিট বক্তব্য দিয়ে বলেছি যে ঢাকায় প্রেস ক্লাব যদি কোনো আহ্বান জানা, তাহলে রিপোর্টার্স ইউনিটি আসে না। আবার রিপোর্টার্স ইউনিটি যখন কোনো আহ্বান জানা, তখন কিন্তু আবার প্রেস ক্লাব যায় না। বা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যখন কোনো একটা কর্মসূচি দেয়, আমাদের শহীদ ভাই যে ঢাকার যে সাংবাদিক ইউনিয়ন, তারা আবার যায় না। এই যে এত গ্রুপিং, সেখান থেকে সম্ভবত শহীদ ভাই এই প্রস্তাবনাটা প্রথম দিয়েছে যে এখান থেকে একটি ঐক্যবদ্ধ ফোরাম ঘোষিত হোক। আমি মানে সাহস করে এই 2-3 জনের রেফারেন্স আমি বলছিলাম এবং ফোরামটার নামও আমি দিয়ে আসছিলাম যে আসুন না, জেলা এবং উপজেলা থেকে বেছে বেছে একদম প্রকৃত মাঠের সাংবাদিকদেরকে নিয়ে সারা দেশের একটি সাংবাদিক সংগঠন গড়ে উঠুক জাতীয় প্রেস ক্লাবের আদলে, যেটির নাম হবে বাংলাদেশ সাংবাদিক ফোরাম, যেহেতু ফোরাম শব্দটি সবাই ব্যবহার করেছেন, এবং সংক্ষেপে যেটির নাম হোক বিএসএফ। আমি পরে কথাটা বলতে পারি না, কারণ আমার পেছনে উপস্থাপক সম্পাদক পরিষদের যে জেনারেল সেক্রেটারি, আমাদের বণিক বার্তা সম্পাদক হানিফ ভাই, তিনি অলরেডি 1.5 মিনিট আগে আমার পেছনে দাঁড়িয়ে গেছেন, মানে বলতে পারছেন না যে ভাই সংক্ষেপ করেন। আমার পরের কথাটা ছিল যে বিএসএফ শুনতে হয়তো অনেক খারাপ লাগতে পারে। বিএসএফ হচ্ছে একটি প্রতিবেশী দেশের বর্ডার গার্ড সিকিউরিটি। তো আমি বলছিলাম যে তারা যেমন অতন্ত্র প্রহরী, যেটা বলার কথা ছিল, তারা অতন্ত্র প্রহরী হিসেবে তাদের বর্ডারটাকে সুরক্ষা করে, বাংলাদেশ সাংবাদিক ফোরাম তথা বিএসএফ আমাদের বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের অধিকার নিরাপত্তা বিধান করবে এই বিএসএফ। সে কথাটা বলতে পারিনি, আজকে লাইভে বললাম। শহীদ ভাই এবার সূচনা আর এই সমাপনী বক্তব্যে অবশ্যই এটি কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছেন, এবং যেই বিষয়টি সকল বক্তা আজকে আক্ষেপ, দুঃখ, কষ্ট থেকে বলছেন, তারা কেন নিমন্ত্রণটি পাননি, আগামী দিনে যেন অন্তত সকলে নিমন্ত্রণটি পান। এবং শেষ কথাটি যেটি সোহাগ ভাই বলেছেন, দৈনিক কইয়া দিমু এই জাতীয় অপসাংবাদিকতা যেন কোনোভাবেই এই ফোরামে যুক্ত হইতে না পারে, সেটার একটা নিশ্চয়তা আপনি নিশ্চয়ই দেবেন শহীদ ভাই। আচ্ছা গৌরাঙ্গদা, আমি শহীদ ভাই বলার আগে 1 মিনিট কি আমাকে সুযোগ দেওয়া যায়? শিওর শিওর শিওর, যেহেতু শেষ বক্তা শহীদ ভাই। হ্যাঁ, ওনার কাছে বললে হয়তো আমাদের মেসেজটা ওই দূর পৌঁছাবে এবং ওনার মেমোরিতে দিয়ে দেওয়া দরকার। উনি একটা বলছেন যে আপনি জানেন যে আমি কুমিল্লায় কাজ করি আর আমার ফ্যামিলি থাকে গ্রামে। আমি কিন্তু শহরে বাসা করে থাকতে পারি না, নানাবিধ কারণে। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক। আর সেটাও Sure. জানেন যে কোনোদিন কাউকে 1 কাপ চাও খাওয়াই নাই একটা কার্ড আনার জন্য, এবং 1 কাপ চা খাই নাই কাউকে সুবিধা দেওয়ার জন্য। এটা আমি আমারটা বললাম। তাহলে আমি যেই জায়গাটাতে হোল্ড করতেছি এই জেলা বাদ দিয়ে এখনকার যে বর্তমান যে সাংবাদিকতা বা গণমাধ্যমগুলো, মিনিমাম জেলা পর্যায়ে সাংবাদিক রাখতেই হবে। তো উপজেলায় আপনি আজকে দেখেন যে এনটিভির মতো টেলিভিশন ইউনিয়ন প্রতিনিধি দিচ্ছে, তারা একটা ধরাই দিচ্ছে, একটা ডিজিটাল প্ল্যাটফর্মে তাকে দেওয়া হচ্ছে, সে যা ইচ্ছায় তার সাথে বোমটা ধরে রাখছে, লাইভ চলতেছে। সেও তো সাংবাদিক, আমিও সাংবাদিক, মতিউর রহমানও সাংবাদিক, আমাদের মাছরাঙ্গার রেজাউল রাজা ভাই উনিও সাংবাদিক। এই যে একটা ভেদাভেদ, আপনার এই জায়গাগুলো থেকে আপনি একটু এ করেন। আরেকটা বিষয় হচ্ছে, এই আপনি বলছেন যে কইয়াদুম টিভি, আপনার এই যে প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে কি অনুমোদন আছে? একজন ডিসি সাহেব, ঢাকার ডিসি যখন প্রথম আলোকে অনুমোদন দেয়, তখন কি বলছে আপনি মাল্টিমিডিয়া করতে পারবেন? আপনাকে তো বলা দিয়েছে আপনি প্রিন্ট মিডিয়া, আপনি কেন মাল্টিমিডিয়া আসছেন? মাল্টিমিডিয়া তাই আপনি সাংবাদিক এক্সট্রা খাটাইতেছেন, এর জন্য টাকা দিচ্ছেন আপনি। এই জায়গাগুলো আপনি আগে ঠিক হন, তাইলে কয়াদুমর ঠিক করতে পারবেন। এই আমার এই প্রস্তাবগুলো আমি আপনার মাধ্যমে রাখলাম। শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, এবং কালকে যে আয়োজনটি ছিল সেই আয়োজনের অন্যতম একজন বক্তা ছিলেন, সুবক্তা নট বক্তা। শহীদ ভাই সবগুলো সামারি করে আপনি আমাদেরকে একটা আশার বাণী শোনান, যেই আশার বাণী শুনে আমরা একটি স্বাচ্ছন্দ্য মনে স্বস্তি নিয়ে এই অনুষ্ঠানটি শেষ করব। জনাব শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আসলে এই কথাগুলো আমাদের শোনা দরকার, বারে বারে না শুনলে আমরা যারা এখানে কথা বলি তারাও তো একটা গ্যাপের মধ্যে থাকি আসলে। আর আপনাদের যে কষ্টগুলো, আমারও কিছু একেবারে সেম একই ধরনের কিছু কষ্ট আছে। যে বললেন যে আপনাদেরকে দাওয়াত দেয় নাই, যে অনুষ্ঠানটি আয়োজন করা হলো,
তো এটি সীমিত কয়েকজন লোকে এটি অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আমাদের সাথেও এটি নিয়ে আলোচনা করেন নাই বিস্তারিত, যার কারণে যারা এই অ্যারেঞ্জমেন্টটি করেছেন তাদের ব্যাপারে একটু বলি। আমার আগে একটু বলতে হয় যে এটা প্রথম আলো, ডেইলি স্টার মূলত তাদের ভূমিকার কারণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে এবং তারা কি চিন্তা করে করেছেন সেটা আপনারা ভালো জানেন। এই ডেইলি স্টার এবং প্রথম আলো, এখানে এই হাউসগুলোতে কিন্তু ইউনিয়ন নিষেধ, এটা জানেন কি না আপনারা, আমি জানি না। তারা আমাদের বড় হাউস, বক্তব্যে আমি সেটা বলেছি। বড় হাউসগুলোতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট আছে, অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন করা নিষিদ্ধ। সেখানে কিছু গোপনে গোপনে আমাদের সাথে কিছু সদস্য আছেন, তারা আমাদের নির্বাচনের সময় সেখানে ভোট চাইতে যাওয়াও নিষিদ্ধ, এতদিন নিষিদ্ধ ছিল আর কি। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমি বলবো যে ইউটার্ন করেছেন, তারা বুঝতে পেরেছেন যে না, ইউনিয়নটি দরকার গণমাধ্যম কর্মীদের জন্য, গণমাধ্যমের জন্য। সুতরাং সেই জায়গায় যেহেতু তাদের এই বোধোদয় হয়েছে, এই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে এসছে, আমার মনে হয় যে সামনে ভালো কিছু হবে, যেটা আপনারা প্রত্যাশা করেন। আমারও সেই প্রত্যাশা যে না, আমরা ভালো কিছু করতে চাই। তো এখন হয় কি যে একটা জিনিস আমরা জানি যে মানুষ যখন খারাপ হয় তো সে অধঃপতনের চূড়ান্ত সীমায় না যাওয়ার আগ পর্যন্ত সে ফিরে আসে না। তো আমার মনে হয় যে আমরা আমাদের কমিউনিটিও ওই রকম একটা অবস্থায়, যে আমাদের কমিউনিটিতে নানা ধরনের সংকট সমস্যা তৈরি হয়েছে। তো আমরা একেবারে শেষ, আমি বলবো যে আমরাও সেই রকম একটা অবস্থায় পৌঁছেছি, সেখান থেকে আমাদের ইউটার্ন করবার সুযোগ এখন সামনে, মানে সময় এসছে, আমাদের সেই সুযোগটি কাজে লাগাইতে হবে। তো আজকে নানা ধরনের কথা হইলো। তো আপনাদের এখানে যে মফস্বলে এত মেধাবী চমৎকার চমৎকার সাংবাদিকরা কাজ করেন, এটা আপনাদের সাথে আলোচনা না করলে আসলে আমাদের বোঝার বাইরে থেকে যায় অনেক সময়। তো আমি এক সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরও অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি তখন। তো এই জন্য আমি বলেছিলাম যে এই সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য এটাকে শুধু বিভাগীয় শহরে, এটাকে শুধু মানে রাজধানী শহরে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের অনেক ভালো ভালো সাংবাদিক মফস্বলে রয়েছে, আমাদের তাদের কাছেও যেতে হবে যদি এই পেশাকে আমরা সমৃদ্ধ করতে চাই। এবং তাদের অধিকার তো, আমরা যারা এই পেশায় আছি সবার অধিকার আমাদের দেখার চেষ্টা করা উচিত। আমরা দেখতে পারবো না সবাইকে, কিন্তু সেই চেষ্টাতে থাকা উচিত। কালকে যারা এই আয়োজনটি করেছেন, আমার একটা প্রশ্ন ছিল তাদের কাছে, যে তারা কি আন্তরিকভাবে চান কিনা যে সাংবাদিকদের মধ্যে এটি ঐক্য তৈরি হোক। এটি যদি তারা আন্তরিকভাবে চান তাহলে এটি হবে। আর যদি তারা মনে করেন যে তাদের উপর একটি বিপদ আসছে, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সাময়িক সময়ের জন্য এই কাজটি করছেন, একটি ন্যারেটিভ তৈরি করবার জন্য, তাহলে সেটি অঙ্কুরেই শেষ হয়ে যাবে। দেখা যাবে যে, কারণ আমাদের মধ্যে তো সন্দেহ সংশয়ের বাইরে আমরা কিন্তু কেউ নই, আমাদের প্রত্যেকের মনে সন্দেহ তৈরি হয় আমাদের কাজ দেখে। কারণ ওই যে অনেকে বলছেন যে আগে কেন হলো না, তারা এখন কেন করলো, এই প্রশ্ন তো অনেকে ঢাকাতে বসেও করেন, আপনারা যেমন করেন আমরাও করি, আমাদের ভিতর থেকেও করে। সুতরাং আমি তাদের কাছে এই জন্য বারে বারে বলেছি যে দেখুন, আমি সেদিন সোনারগাঁর প্রোগ্রামে বসে, প্রোগ্রাম থেকে বের হয়ে এসে আমি সম্পাদক পরিষদের সেক্রেটারিকে বলেছি, হানিফ ভাই বিষয়টি নিয়ে ভাবা দরকার। আমি এর বাইরে গিয়ে, তারা দাওয়াত, আগের প্রোগ্রামে দাওয়াত দেয় নাই মাহমুদ ভাইকে, আমার দেশের সম্পাদক, আমি বলেছিলাম যে মাহমুদ ভাইকে দাওয়াত দেওয়া দরকার। আমি মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করেছি, তার মনে দেখলাম অনেক কষ্ট আছে। তো সে, এই যে আমি একটি শব্দ ইউজ করলাম না, যে আমাদের ভিতরে একটা এলিটিজম আছে কিছু গণমাধ্যম মালিকদের মধ্যে, সম্পাদকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, তো এই শব্দটি উনিও ব্যবহার করেছেন। সুতরাং আমরা চাই যে আমাদের ভিতরে নানা ধরনের ভুল বুঝাবুঝি আছে, এখনো আছে, এটা যে সব আমরা শেষ করতে পারবো এটি আমি বলছি না এখন, কিন্তু যতটা পারা যায় ততটা মিনিমাইজ করে আমাদের বসা উচিত। আমাদের এই মানে নিজের আমিত্ব, এলিটিজমকে দূর করে আমাদের যারা মূলধারার গণমাধ্যম আছে, মূলধারা আমি বললাম আবারও, তো মূলধারা বলতে আমি ছোট গণমাধ্যমকে এখান থেকে বাদ দিয়ে নেই, যারা সাংবাদিকতা করেন সে যত ছোটই হোক, যারা শুদ্ধ সাংবাদিকতা করেন তাদেরকে আমি মূলধারার গণমাধ্যম বুঝি। হ্যাঁ, সেটি ছোট হাউস হতে পারে, সেটি একেবারে তৃণমূলে হতে পারে, মফস্বলে হতে পারে, যেখানে থাকুক তাদেরকে নিয়ে আমি এই ইনক্লুসিভ
একটি ঐক্য গড়বার জন্য আমাদের কি কি করণীয় আছে, আমার মনে হয় যে আপনারা যারা এটা নিয়ে চিন্তা করেন, ভাবেন, তাদের একটি রাইট আপ, একটি পরামর্শ এই ইয়াদেরকে পাঠিয়ে দেন। এটি কি বলে, আমাদের সম্পাদক পরিষদকেও পাঠান, যে আপনারা যেহেতু উদ্যোগটা নিয়েছেন, আপনারা চেষ্টা করেন, আমরা আপনাদের চেষ্টার সাথে আছি। আপনারা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাছে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কাছে একটা কপি দেন, আমরা সেটি নিয়ে চিন্তা করে আমরা আমাদের টায়ারে বসবো। আমরা বিএফইউজের সাথে, ডিউজের সাথে, দরকার হলে সেখানে ডিআরইউ কে আমরা ডাকবো, আমরা সম্পাদক পরিষদের সাথে আলাপ করব। এর বাইরে যে সম্পাদকরা রয়েছে তাদের সাথেও আলাপ করব। আলাপ করে আমাদের এটি, আমি আবার বলি, রিপিট করি, যে আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের জীবনের নিরাপত্তার জন্য, আমাদের পেশার নিরাপত্তার জন্য, আমাদের আর্থিক নিরাপত্তার জন্য এই ঐক্যটি বেশি দরকার। কারণ মালিকরা কথা শুনতে চায় না এখন। গণমাধ্যম কর্মীরা যদি ঐক্যবদ্ধ না থাকে, মালিকরা কথা শুনে না। আজকে দেখেন, একটা বুম ধরাই দিয়ে কয় তুমিও কিছু নাও, আমারও কিছু দাও। এই সাহসটা কেন পায়? এই সাহসটা আমাদের কারণে পায় তারা। সুতরাং সেই সাহসটি আমরা দিতে চাই না। সেই সাহসটি পাওয়া বন্ধ হবে যখন ওই যে মফস্বলে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে এবং আমাদের মধ্যে এই যে এই বিভেদের দেয়ালটা আমরা ভেঙে দিতে পারবো, একটা ব্রিজ তৈরি হবে, এবং ওই কি বলে, এলিট সম্পাদক এবং আমরা যারা নর্মাল সম্পাদক আছি তাদের মধ্যে সম্পর্কটা যখন সুদৃঢ় হবে, এই বিভেদটা দূর হবে, তখন গণমাধ্যম কর্মীদের লাভ হবে। সুতরাং সেই লাভের জায়গায় আপনাদের ভূমিকা অনেক। আমি বলবো সেই জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে কাজ করুন। কথা তো বললে সারা রাত্রি বলা যাবে, আপনাদের কথা শুনতে ভালো লাগতেছিল আমার, যার কারণে আমি শুনতেছিলাম কথাগুলো। তো আরো বললে আর শুনতাম, কিন্তু রাত্রি যেহেতু বেশি হয়ে গেছে, আমার মনে হয় যে আপনারা ছোট্ট একটা পয়েন্ট আকারে কিছু রাইট আপ দিয়ে দেন, যে আমরা চাই আমাদের দৃষ্টিতে এই এই জায়গাগুলো ল্যাকিংস আছে, এই জায়গাগুলো ফিল আপ করা দরকার, এদেরকে সম্পৃক্ত করা দরকার, আর প্রোগ্রামটা করলে এইভাবে করা দরকার। দরকার হলে আপনি যদি কেন্দ্রে না পারেন, আমাদেরকে 4-6টা বিভাগ ভাগ করে আমাদেরকে এলাকা ভাগ করে দেন, এরপরে সম্মেলনটা করেন। এরপরে আমরা আমাদের পরামর্শগুলো দিয়ে আপনাদের পরামর্শগুলো শুনি, এরপরে আপনারা একটা সাম আপ করে এটিকে জাতীয়, এই যে গণমাধ্যম সংস্কার কমিশন করছে, সেখানেও একটা এলিট গ্রুপ নিয়ে আর সংস্কার কমিশন করছে, সেখানে কাউকে বাদ দিছে, তারা তাদের মতো পরামর্শ দিছে, আমাদের সবার সাথে আলোচনা করা হয় না, ইনক্লুসিভ কিছু সেইখানেও হয় নাই। সুতরাং আপনাদের পরামর্শগুলো আমার মনে হয় সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে তার সাথে অ্যাড করে আমার মনে হয় যে একটা পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা রেডি করে নেক্সট গভর্নমেন্টে যারা আসবে তাদের কাছে তো আমাদের যেতে হবে, যে আমাদের এই দাবিগুলো আছে, সেই দাবিগুলো পূরণ না করলে আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা কতকাল না খেয়ে থাকবো, কতকাল বঞ্চিত হব। সুতরাং আমাদের তো জীবন আছে, সংসার আছে, পরিবার আছে, তাদের চালাতে হয়, আমাদের নিজেদের চলতে হয়, আমাদের সবকিছু ভাবতে হয়। সুতরাং সেই নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করবার মূল দায়িত্ব তো সরকার পালন করবে। এটা তো আমরা প্রস্তাবনা দেবো, আমরা তো সবকিছু পারবো না, সেখানেও তো তাদেরও তো কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গায়ও আমরা নাড়া দিতে চাই। সুতরাং আজকে আমাকে এখানে সংযুক্ত করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গৌরাঙ্গদার তো শুনলাম, টিটু ভাইয়ের কথা শুনছিলাম, ইমরুল ভাই, আজাহার ভাই, সোহাগ ভাই, সবার কথাই আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই লোকগুলাকে আপনি কোথা থেকে আনছেন আমি জানি না, সবার সাথে আমার পরিচয় নেই, কিন্তু কথা শুনে মনে হলো যে আসলে এই লোকগুলোর সাথে পরিচয় হওয়া দরকার, এই ধরনের লোক যারা আছে আমাদের। সবাইকে আবার ধন্যবাদ, সালাম, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম শহীদ ভাই, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনার কাছে শুধু নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ স্বনির্বন্ধ অনুরোধ করব, সেটি হচ্ছে যে নবীনগরের কথা গত 5 বছর ধরে প্রতি সপ্তাহে একটি কিংবা দুটি যে টক শো করে যাচ্ছে এরকম ভার্চুয়াল লাইভ, সেখানে আজকে 412 পর্ব, ইন ফিউচার আমরা সেটিকে 4000 পর্বে উন্নীত করতে চাই, যদি ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এবং এখন থেকে আপনাকে যখনই আমরা আমন্ত্রণ জানাবো, নিশ্চয়ই আপনি সাদরে সে আমন্ত্রণটি গ্রহণ করবেন, এবং আপনি যে অসাধারণভাবে যেভাবে নিজের আত্মসমালোচনা করবার যে দুঃসাহস আপনি করেন, সেটি এখানকার প্রতিটি বক্তা আমি বিশ্বাস করি যে তাদের হৃদয় জয় করেছে। এই জন্য আবার ইয়ে হয়ে গেল রে, এই একটু কষ্ট করে একটু মিউট থাকতে হবে। হ্যাঁ, নয়েজ আসতেছে। হ্যাঁ, তো শহীদ ভাই, এটি হচ্ছে আপনার কাছে অনুরোধ। আমরা নিশ্চয়ই ইন ফিউচার আপনাকে প্রায়ই ডাকবো, বিশেষ করে গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো বিষয় যখন আমরা কথা বলবো। আর আপনি অন্তত আজকের প্যানেলে যাদের যে দুঃখ কষ্ট বা অনুযোগ অভিযোগ
এই বিষয়গুলো আমার ধারণা আপনার কথা বলবার পর সেটি অনেকটাই আমি বলবো সিংহভাগ কেটে গেছে। আর বাকি যেটুকু আছে সেটুকু শুধু আপনার হৃদয়টার ভেতরে এই লোকগুলি ঢাকায় গেলে সাংবাদিক এরনে অন্তত বিনা পারমিশনে ঢোকার জন্য একটু সুযোগ পাই যে, "এই বেটা আমরা কিন্তু শহীদ ভাইয়ের লোক।" কেউ যেন অন্তত বাধা সৃষ্টি না করে আমাদের দিকে আপনি একটু সুনজর রাখবেন এবং ইন ফিউচারে আপনার একটি চমৎকার বলিষ্ঠ নেতৃত্বে সাংবাদিক ইউনিয়নের যে চমৎকার আমাদের সুপরামর্শ দিয়েছেন, আমরাও চেষ্টা করব। আমি বিশেষ করে আজহার ভাই অত্যন্ত প্রথম আলোর একজন আ তারকা সাংবাদিক, ইমরুল মাছরাঙ্গায় আছে, সোহাগ ভাই একজন আ বড় সংগঠক সাংবাদিকদের। আ তারপর আমাদের টিটু তাদের সঙ্গে কথা বলে আজকের বিষয়বস্তু থেকে আমরাও আমাদের কিছু প্রস্তাবনা আমরা সম্পাদক পরিষদকে দিতে চাই এবং সেই সম সেটাতেও আপনার সহযোগিতা লাগবে। কারণ সম্পাদক পরিষদ পর্যন্ত যাওয়ার সেই কোয়ালিটিও আমাদের নেই, আর সেই কি বলে সাহস আমাদের নেই। সেক্ষেত্রেও আপনি আমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করতে পারেন। আমরা আমাদের প্রস্তাবনা, আমাদের নানান দাবি সেখানে করতেই পারি। সেক্ষেত্রেও আপনি যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই যে দাদা, কে যেন আবার আমরা বাইরে শহীদ ভাইয়ের নবীনগর আসলে একটা আমন্ত্রণ দিয়ে দেন ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ, আসার। নিশ্চয়ই, নিশ্চয়ই। যদি ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আছে, যদিও একাধিক সাংবাদিক ইউনিয়ন আমার জানা মতে ৩ টি সাংবাদিক ইউনিয়ন বোধহয় এখানে। শহীদ ব্যাপারে জানেন কিনা জানি না। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ৩ টি। তো দাওয়াত দিয়ে এই নিলাম বিষয়গুলো আপনাদের। জি, আর দাদা, আপনার মাধ্যমে রোহিত ভাইকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। চট্টগ্রামে তো আসবোই, আসি। ব্রাহ্মণবাড়িয়াতেও দাওয়াত নিলাম। আর আপনারা যখন ঢাকাতে আসেন, প্রেস ক্লাবে দাওয়াত থাকলো, ইনশাআল্লাহ আসবেন প্রেস ক্লাবে। আমরা তো বাইরের ইউনিয়ন গুলোকে প্রেস ক্লাবের সুযোগ সুবিধার জন্য ওপেন রেখেছি। তো সুতরাং আসলে একটু নোট করে আসবেন আমাকে যে শহীদ ভাই আমি আসছি, বাস এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো, একটু জানায়েন আমাকে। শিওর, শিওর। আজকে থেকে আপনি নবীনগরের কথা পরিবারের অন্যতম একজন অভিভাবক হিসেবে আমাদের মাঝে একদম আমি বলবো পাকাপোক্ত হিসেবে আপনি আমাদের হৃদয় জয় করে নিয়েছেন। আমরা ইন ফিউচার যতদিন থাকবো এই নবীনগরের কথা নিয়ে এ যেন বারবার মিউট থেকে ছুটে যাচ্ছে, কথাগুলি রিফ্লেক্ট হচ্ছে। তো নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমরা বলেছিলাম যে ঢাকায় গণমাধ্যম সম্মেলন ২০২৬ নিয়ে যে প্রত্যাশা আমাদের মধ্যে জন্মেছিল, সেই প্রত্যাশা আসলে কতটা প্রাপ্তি নিয়ে আমরা ফিরতে পেরেছিলাম কালকে, এটির উপর বিশ্লেষণ করে এখানে আজকে ৬ জন আ যুক্ত হয়েছিলেন এবং ৬ জন চমৎকার আলোচনা করেছেন। আমরা বিশ্বাস করি এই আলোচনা সংশ্লিষ্ট সম্পাদক পরিষদ কিংবা নোয়াবের কর্ণে পৌঁছবে কিনা জানি না। তবে শহীদ ভাই ইচ্ছা করলে এটির লিঙ্ক তাদের কাছে দিতে পারেন এবং এখান থেকে যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো যদি তারা অন্তত সহজভাবে গ্রহণ করে সমালোচনাগুলো, কারণ আমরা তো আ যদিও ডেমোক্রেসিতে পরমত সহিষ্ণুতা কিংবা ক্রিটিসাইজ সমালোচনাটা আসলে সবাই সেভাবে গ্রহণ করতে পারে না। কারণ আপনি জানেন শহীদ ভাই, সরকারে গেলে গণমাধ্যমকে এক চোখে দেখা হয়, আবার সরকারের বাইরে থাকলে অপোজিশনে তখন গণমাধ্যমকে অন্য চোখে দেখা হয়। তো আমরা চাই সরকার এবং অপোজিশন, গভর্নমেন্ট এবং অপোজিশন ২ পক্ষই যেন গণমাধ্যমকে একটু আ বিগত ৫৪ বছরের ইতিহাসকে ভুলে সামনের যে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কামনা করছি, সেই রাষ্ট্রে যিনারাই ক্ষমতায় আসবেন তারা গণমাধ্যমকে সত্যিকারের যে ফোর্থ গভর্নমেন্ট বলা হয়, আইন বিভাগ, বিচার বিভাগ কিংবা শাসন বিভাগের পর যার মর্যাদা, সেটিকে যথাযথ মর্যাদা দিয়ে সারা দেশে পেশার স্বার্থে যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বানটি আমাদের নোয়াব কিংবা সম্পাদক পরিষদ কালকে জোরালোভাবে রেখেছেন, সেটি শতভাগ অন্তত আগামী বছরের মধ্যে এটি সুপ্রতিষ্ঠিত হবে, এমন একটি প্রত্যাশা থেকেই আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। শুভরাত্রি।